যে আপনি আমাকে ধমক দিছেন। বলে আবারও কান্না শুরু। ও মহারানী কাউয়া, প্লিজ কান্না বন্ধ করো, না হয় আম্মু শুনতে পেলে আমাকে হাজারটা কথা শোনাবে। শুনুক, আমি আরো জোরে জোরে কান্না করব। আপনি আমাকে কাউয়া বলছেন। এবার আওয়াজ করে কান্না করতে আরম্ভ করলো। কিভাবে মায়ার কান্না থামাবো মাথায় আসতেছে না। কিছু ভেবে না পেয়ে মায়ার ঠোঁটজোড়া চুমু বসিয়ে দিলাম। মায়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দূর, এত কিছু দেখার সময় নাই এখন, আগে আম্মুর হাত থেকে বাঁচি। আম্মু অনেক ডাকাডাকি করলো কিন্তু সাড়া পেল না, পরে চলে গেল। এদিকে মায়ার ঠোঁটজোড়া যে দখল করে রেখেছি সেই দিকে কোনো খেয়াল নেই আমার। হারিয়ে গেছি কোনো এক নেশার রাজ্যে। কতটা সময় মায়াকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি তা উপরওয়ালাই জানেন। একটু পর হুঁশ ফিরে এলো। আল্লাহ, এ কী করছি আমি! সাথে সাথে মায়াকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম। মায়া আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। মায়া সরি, বিশ্বাস করো কিভাবে যে এমনটা করেছি তা নিজেও জানি না। আপনি আসলেই মানুষ না, স্যার নামের নরপশু আপনি। নিজের স্টুডেন্টের উপরে জোর খাটাতে আপনার একটু গায়ে বাঁধলো না? মায়া বিশ্বাস করো, তখন তুমি থামছিলে না দেখে এমনটা করেছি, কিন্তু কখন যে নেশা লেগে গেছে সেটা নিজেও বলতে পারি না। প্লিজ আমায় ভুল বুঝো না। আপনাকে কোন নামে সম্বোধন করব তা আমি জানি না, কারণ স্যার নামটাতে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন আপনি। তবুও স্যার নামেই সম্বোধন করছি। স্যার, আপনি আসলেই ভালোর মুখোশ পরে সবার সামনে ঘুরে বেড়াচ্ছেন। ভেতর থেকে আপনি একটা হায়না। যেখানে তিশানের সাথে আমার রিলেশন, তাকেও শরীরে স্পর্শ করতে দেইনি, সেখানে আপনি তো পুরো ঝাঁপিয়ে পড়েছেন আমার উপরে। আপনার শরীরের প্রতি লোভ বেশি। আজকের পর আপনার জন্য মনের মধ্যে শুধু ঘৃণাই পুষে রাখবো। মায়ার কথা শুনে চোখ দুটো নিচে নামিয়ে ফেললাম। সে আমায় নির্লজ্জ প্রমাণ করে দিল। এরপর আর ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারবো কিনা কে জানে। জানি না কী কারণে আমি ওর সাথে এমন আচরণ করেছি। এমন কোনো খারাপ ইচ্ছাই আমার ছিল না। জীবনের প্রথম কারো ঠোঁটে ঠোঁট রেখেছি। হয়তো ঘোরটা সামলাতে পারিনি। নজরটা নিচের দিকে করে রুম থেকে বের হয়ে নিচে চলে গেলাম। দুপুরেই হয়ে এসেছে। নিচে নামতেই মা বলল, কী রে, তোরা দুটোকে খাওয়ার জন্য এত করে ডেকে এলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। ঘটনা কি? না তেমন কিছুই না, দুজনে কথা বলছিলাম তাই হয়তো শুনতে পাইনি। আচ্ছা ধর নে, খেতে বসে যা। আমি বৌমাকেও খেতে আসতে বলছি। মা আমার একটু কাজ আছে, আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। আর মায়াকেও খেয়ে নিতে বলিও। সে কি রে, কাজ আছে ভালো কথা, কিন্তু খেয়ে তো যাবি। মা আমার হাতে সময় নেই, যেতে হবে তাড়াতাড়ি, বলেই ঘর থেকে বের হয়ে আসলাম। কারণ থাকলে মা জোর করবে খাওয়ার জন্য, আর আমার খাওয়ার কোনো ইচ্ছেই নেই। একটু আগেই মায়ার কথা শুনে পেট ভরে গিয়েছে। মেয়েটা তখন কান্না করছিল, খুব খারাপ লাগছিল ওর চোখের পানি দেখে। সব কিছুর ভিড়ে আমারও চোখ জোড়া নোনা জল বের করতে পারতো, কিন্তু দমিয়ে রেখেছি। যখনই মনে হলো যে আর দমানো সম্ভব নয় তখনই বের হয়ে আসলাম ঘর থেকে। মাকে মিথ্যে বলেছি যে কাজ আছে, অথচ কোনো কাজই নেই আমার। ব্রিজের উপরে এসে বসে আছি, চোখ জোড়া এবার তার কার্যক্রম শুরু করে দিয়েছে। ইচ্ছে মতো কাঁদলাম কতটা সময়। দুপুরের কড়া রোদটা চলে গিয়ে মিষ্টি রোদের আলোটা চোখে এসে লাগছে। অনুমান করলাম বিকাল হয়ে এসেছে, কারণ দুপুরবেলায় সূর্য মামা কখনো মিষ্টি রোদের উত্তাপ দেয় না। ব্রিজ থেকে উঠে গিয়ে গাড়িটা স্টার্ট করলাম। যতদূর চোখ যায় আজ গাড়ি ড্রাইভ করব, ঠিক তাই করেছি। নিজের শহর পেরিয়ে অন্য শহরে চলে এসেছি। বাসা থেকে বারবার ফোন করছিল, বিরক্ত হয়ে ফোনটা অফ করে দিলাম। রাত 1টায় বাসায় ফিরে আসলাম। চোখ জোড়া অগ্নিশিখার মতন লাল বর্ণ ধারণ করেছে। মা দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কী রে, এত রাত অবধি কোথায় ছিলি? কেন, আমার কি কোনো কাজ থাকতে পারে না নাকি? আমি কি তা বলেছি নাকি? তাহলে কোনো প্রশ্ন করবে না আর? আকাশ, তোর কি কিছু হয়েছে? চোখ জোড়াও ফুলে আছে। মা, তোমায় সেদিনই বলেছিলাম যে তোমরা আমার জীবন নষ্ট করে দিয়েছ। সেই নষ্ট জীবন নিয়েই ঘুরে বেড়াতে হচ্ছে। এবার আমার বোঝা হয়ে গেছে কি হয়েছে। তোর আর মায়ার মাঝে কিছু হয়েছে। মেয়েটাও সারাদিন কিছু খায়নি, তুইও এত রাত করে বাড়ি ফিরলি। বুঝতেই যখন পেরেছ তাহলে কথা বাড়াচ্ছ কেন? আমাকে আমার মতন থাকতে দাও না। আকাশ, হয়তো তোর জীবনের ডিসিশনটা তোকেই নিতে দেওয়া উচিত ছিল। এটা এখন বলে কোনো ফায়দা নাই। সময় থাকতে আমার চারো হাত পা বেঁধে দিয়েছিলে তোমরা, এত পরে এসে রিয়ালাইজ করছো সেটা করা থেকে না করাই ভালো। বাদ দাও তো, এসব প্যারা আর ভালো লাগছে না। রুমে গেলাম, তারপর রুমে চলে এলাম। রুমে এসে দেখি মায়া ছোট বাচ্চার মতন ঘুমিয়ে আছে। ওকে দেখতেই ওর বলা কথাগুলো মনে পড়ে গেল, যে আমি হায়েনা, আমি স্যার নামের কলঙ্ক। সে হয়তো ঠিক বলেছে, আমি আসলেই হয়তো তাই। সারাদিন না খাওয়া, রাতের বেলাও না খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত চোখের পাতাগুলো এক করতে পারি না।
সারা রাত চোখের পাতাগুলো এক করতে পারিনি। ফজরের আজান হচ্ছে, তখনও চোখ জোড়া দিয়ে পানি পড়ছে। মনটাকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। না, আজান হচ্ছে, উঠে গিয়ে নামাজ পড়ে নেই, হয়তো উপরওয়ালা মনটাকে শান্ত করে দেবে। নামাজ পড়ে হাত তুলে দোয়া করলাম, হ্যাঁ আল্লাহ, আমি অনিচ্ছা সত্ত্বে ওর সাথে এমন আচরণ করেছি, তুমি আমায় মাফ করে দাও। আর নিজে নিজে একটা প্রতিজ্ঞা করলাম, মায়াকে আমি 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব। তার আগে ওকে যেই কষ্টটা দিয়েছি সেটার জন্য মাফ করিয়ে নিব। আর কোনোদিন ভুলেও ওর শরীরে স্পর্শ করব না। সকালবেলায় উঠে স্কুলে চলে গেলাম, কাউকে কিছু বললাম না। আম্মু ঠান পেয়েছে হয়তো যে আমি ঘর থেকে বের হচ্ছি। উনি রুম থেকে বের হয়ে আসার আগেই আমি গাড়ি স্টার্ট করে চলে এলাম। দোকানে নাস্তা করে নিয়েছি। চাইলে ঘর থেকে নাস্তা করে আসতে পারতাম, কিন্তু আম্মুকে বোঝানোর ছিল যে তোমরা আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছো। স্কুলে এসে আশেপাশের জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। আস্তে আস্তে স্কুল খোলার উপক্রম হলো, সবাই হাসতে শুরু করেছে। হঠাৎ তিশানকে দেখতে পেলাম। এই তিশান, এদিকে আসো। হ্যাঁ স্যার বলেন। কালকের বিষয়টার জন্য সরি, আর নিজেকে তৈরি করে রেখো। 6 মাস পর তোমার সাথে মায়াকে মিলিয়ে দিব। স্যার কি বলছেন আপনি এসব? যা বলছি ঠিকই বলেছি। স্যার আপনার সাথে তো ওর বিয়ে হয়ে গেছে, তাহলে আমার সাথে 6 মাস পর মিলিয়ে দিবেন মানে? 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব মায়াকে। আর তোমাদের মাঝে তো সম্পর্ক আছেই, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। স্যার সব কিছু সাইডে রেখে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার চোখে অন্য কিছু দেখতে পাচ্ছি না, আপনার কথার সাথে চোখের মিল পাচ্ছি না। চোখ বলছে একরকম কথা আর মুখ দিয়ে তার বিপরীত বের হচ্ছে। কি বলতে চাইছো তুমি? স্যার আপনার স্টুডেন্ট হলেও আমি মানুষ। হয়তো আপনি স্যার আপনার থেকে বয়স বা মেধা দুটোই কম, তবে ফিল করার ক্ষমতা আছে আমার, কিছু ফিল করছি আমি। তোমার কথার অর্থ বুঝে আসছে না আমার। স্যার তেমন কিছুই না, আমি মায়াকে বিয়ে করতে রাজি, তবে আগে 6 মাস শেষ হোক, পরেরটা পরে দেখা যাবে। এখন যাই স্যার, ঘন্টা বেজে গেছে। ক্লাস করাচ্ছি, কিন্তু কোনোভাবেই মন বসাতে পারছি না স্কুলে। কোনো রকম স্কুল টাইম শেষ করলাম, বের হয়ে আসবো স্কুল থেকে, তখনই দেখি মায়া আর তিশান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। না, আজ আর কোনো কিছুই বলবো না ওদের। সোজা স্কুলের গেইটে চলে বাইরে বের হয়ে আসলাম। মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, ভেবেছিল হয়তো আজও কিছু বলবো, কিন্তু কিছুই বলিনি আমি। এসে গাড়িতে উঠে পড়লাম, গাড়ি স্টার্ট করব, তখনই আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট মাহি আমায় ডাকছিল, যে পড়ালেখায় খুব ভালো। পুরো স্কুলে কেউ যদি থাকে প্রাউড করার মতন, তাহলে একমাত্র মাহি আছে। হ্যাঁ মাহি, কিছু বলবে? স্যার, পড়ার বিষয়ে একটু সাজেশন দরকার ছিল। হ্যাঁ বলো। মাহির সাথে পড়ার বিষয়ে আলোচনা করছিলাম, অন্যদিকে মায়া আর তিশান সেই জায়গাটায় দাঁড়িয়ে গল্প করছে। তিশান, তোমার সাথে একটা জরুরি কথা আছে, তুমি শুনলে একদম অবাক হয়ে যাবে। মানুষটা আমার সাথে কি করেছে জানো? তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি শুনলে হয়তো আমার থেকেও বেশি অবাক হবে। কি কথা? আকাশ স্যার সকালে আমায় বলেছে যে 6 মাস পর তোমাকে আমার হাতে তুলে দেবে। কি বলছো এসব? উনি সত্যিই তোমাকে এমনটা বলেছে? হ্যাঁ সত্যি। যাক, তাহলে হায়নাটার হাত থেকে মুক্তি পাবো। আজ তো একটা খাটাস, সে আমায় তোমার হাতে তুলে দিক বা না দিক, আমি নিজেই তোমার কাছে চলে আসবো। মায়া পাগলামোটা যেখানে সেখানে মানায় না। একটা কথা কি জানো, অনেক সময় সাময়িকের সম্পর্কগুলা রিয়েল লাইফটাকে বরবাদের দিকে ঠেলে দেয়। যেটা হয়তো পরে ফিল করা যায়, তখন আফসোস করেও সেটা সংশোধন করা যায় না। আর অনেক সময় মানুষের চোখ দেখে অনেক কিছু ফিল করা যায়, তখন মনে হয় আমার থেকেও মানুষটার কাছে জিনিসটা বেশি হেফাজতে থাকবে। আজ আমিও সেটা ফিল করেছি। তিশান, মানে কি এসবের? মানে বুঝতে চাও? তাহলে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। ওই যে দেখো স্যারের গাড়ির সামনে মাহিকে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার কথা জিজ্ঞেস করছে, কিন্তু মেয়েটার ভেতরে স্যারকে নিয়ে হাজারো ভালোবাসার জন্ম নিয়ে আছে। কিন্তু স্যার তার সেই দিকটাকে দূরে সরিয়ে ভালো কিছু ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। স্যারের কাছে এসবের পাত্তা নেই। এটা দিয়ে কি মানে বোঝালে তুমি আমাকে? এখনও বুঝে উঠতে পারোনি তুমি? তাহলে লোকাল ভাষায় বলি, স্কুলের অনেক মেয়েই স্যারের পার্সোনালিটি এবং ওনার কথাবার্তার ধরন দেখে স্যারকে পছন্দ করে। শুধু পছন্দ না, ভালোবাসে। তার মধ্যে মাহিও একজন, কিন্তু তিনি কারোর ভালোবাসার সাড়া দেন না। উনি হয়তো মন থেকে অন্য কাউকে ভালোবাসে। সেই অন্য কেউটা কে, সেটা আজ সকালে ওনার চোখ দেখে আমি পড়ে নিয়েছি। তিশানের কথা শুনে মুখ থেকে আর কোনো শব্দ বের হচ্ছে না। তিশান যে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই মিন করেছে, সেটা আমার আর বুঝতে বাকি নেই। আর কোনো কথা না বাড়িয়ে দৌড়ে চলে গেলাম স্যারের কাছে, গিয়ে সোজা ওনার গাড়িতে উঠে পড়লাম। এই মাহি, কাজ শেষ হলে যেতে পারো, তোমার স্যার আর আমি বাড়ি যাব। মাহি চলে গেল। মায়ার আচরণ দেখে পুরাই বাকরুদ্ধ হয়ে আছি আমি, কিছুই বললাম না। মায়ার কথা মতন গাড়ি স্টার্ট করলাম। মায়া চুপচাপ বসে আছে আর আমি গাড়ি ড্রাইভ করছি। না, এটাই হয়তো ভালো সুযোগ ওর থেকে মাপ চেয়ে নেই কালকের ঘটনাটার জন্য।
মায়া, একটা কথা বলার ছিল। কোনো সারা শব্দ নাই। মায়া, কথা বলবে না তুমি আমার সাথে? তাও কোনো সারা শব্দ নাই। আচ্ছা, কথা বলতে হবে না, তবে আমার কথাটা শোনো, তাতেই হবে আমার। মায়া, দ্বিতীয়বারের মতন ক্ষমা চাইছি আমি। আর কোনোদিন ওসব আচরণ করব না। 6 মাস পর তো তোমায় ডিভোর্স দিয়ে দিব। যতদিন আছো ততদিন তোমার মর্যাদা রক্ষা করব। অমন ধারা আচরণ আর কখনো করব না। তুমি তো 6 মাস পর চলে যাবে। তার আগে যদি তোমার থেকে নিজেকে মাফ করিয়ে নিতে না পারি, তাহলে জীবনে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাও কোনো সারা শব্দ নাই। মূর্তির মতো বসে আছে সে। মায়ার খামোশি দেখে ভিতরটা ফেটে যাচ্ছে। মানুষটার সাথে কত বড় অন্যায়টা না করে ফেলেছি আমি। এসব ভাবতে চোখ জোড়া দিয়ে জল বেরিয়ে এলো। চোখের পানিটা মুছে নিলাম সাইড করে, যাতে সে দেখতে না পায়। মানুষটা কি কাছে? মানুষটা হয়তো নিজের খারাপ আচরণের জন্য অনুতপ্ত, কিন্তু মানুষটার সাথে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। যদিও মানুষটার কান্না দেখে খারাপ লাগছে। মায়ার মনটা আসলেই পাথর। যত পাথর হও না কেন, মাফ তো আমি করিয়েই ছাড়বো। বাসায় পৌঁছে গেছি। আম্মু গাড়ির আওয়াজ শুনে দৌড়ে আসলো। এসে একটা ব্যাগ ধরিয়ে দিল। নে ধর তোদের ব্যাগ, এটার মধ্যে দুজনের কাপড় চোপড় আছে। সোজা মায়ের বাসায় চলে যা। মায়ের বাবা ফোন করে তোদের দুজনকে পাঠিয়ে দিতে বলেছে। দুপুরের খাবারের আয়োজন করেছে সেখানে। কোনো কথা বললাম না। চুপচাপ গাড়ি স্টার্ট করে মায়াকে নিয়ে ওর বাবার বাড়ি চলে আসলাম। অনেক মানুষ জামাইকে দেখতে এসেছে। সেখানে পৌঁছাতেই সবাই এগিয়ে আসলো। খুব আপ্যায়ন করছে আমার। নতুন জামাই বলে কথা, কিন্তু ভিতরে ভিতরে তো আমি ঠুকরে মরছি। আমাকে একটা রুমে বসানো হলো। চুপচাপ বসে আছি। মায়ার কাজিনরা এসে আমার সাথে টুকিটাকি কথা বলার চেষ্টা করছে। আমিও ভদ্রতার খাতিরে টুকিটাকি কথা বলছি। একটু পর মায়া আমার রুমে আসে। এসে চুপচাপ আমার পাশে বসে আছে। হুট করে ওর এক কাজিন এসে আমায় জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, দুলাভাই আপনি না সেই কিউট। আমি তো পুরা এটা দেখে মায়া সেই রেগে গেল। আলিশা, তুই ওনাকে ছাড়, না হয় কিন্তু কান গরম করে ফেলবো। কাজিটা সাথে সাথে আমাকে ছেড়ে দেয়। আপনি আমার রুমে আসেন। মায়ার চোখগুলো জলজল করছিল। সে আমাকে রুমে নিয়ে গিয়েই গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অবাক চোখে তাকিয়ে আছি মায়ার দিকে। এই তোকে কোন সাহসে ওই মেয়ে জড়িয়ে ধরেছে? সে তো আমি জানি না। তুমি গিয়ে তোমার কাজিনকে জিজ্ঞেস করো। ওকে কেন জিজ্ঞেস করব? হ্যাঁ, তোর দোষ সব। তোর দোষে এমনটা হয়েছে। মায়ার মুখের কথা শুনে নজর নামিয়ে ফেলেছি। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ, না ভালো লাগছে না? মায়া, মুখের ব্যবহার ঠিক করো। মনে রেখো, আমি তোমার স্যার, আর আমাকে এভাবে দোষারোপ করার কোনো মানেই হয় না। তার উপরে তুই তোকারি করছো। ও হ্যাঁ, এখন তো দোষ করে স্যারের দোহাই দেওয়া হচ্ছে। স্যারকে তো কিছু বলা যায় না। মায়া, তুমি নিজ চোখে দেখেছো সেখানে কি হয়েছে, তাও তুমি আমাকে দোষ দিচ্ছ এসবের জন্য। দোষ দিব না তো কি করব? আপনার কারণেই সব হয়েছে। কে বলছে আপনাকে এই বাড়িতে আসতে? সুন্দর চেহারাটা দেখিয়ে মানুষের মনকে কাবু করেন, তারপর আবার বলেন কিছু করেন নাই। কিছু বলার নেই তোমাকে আমার আর। আপনার বলার না থাকলেও আমার আছে। আপনার মতন চরিত্রহীনের চেহারাও আমি দেখতে চাই না। কথা বলা তো দূরের কথা, আজকের পর আর কোনো দিন আমার সামনে আসবেন না। যদি কোনো প্রয়োজনে আসেন, তাহলেও কথা বলার প্রয়োজন নেই। আপনার সাথে কথা বললে আমিও অপবিত্র হয়ে যাব। আচ্ছা যাও, তোমার সামনে আর আসবো না। যতটুকু পারি নিজেকে সংযত রাখবো। মায়া রেগে মেগে রুম থেকে বের হয়ে গেল। অন্যদিকে আমার চোখ থেকে টুপটুপ করে পানি ঝরছে। জানি না কোন পাপের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই হাজার রকমের অপমান করে গেল মায়া। অন্য কোনো মেয়ে হলেও মেনে নিতাম, কিন্তু যখন নিজের ছাত্রী কলঙ্ক লাগিয়ে দেয় তখন বুকটা চিড়ে যায়। ইচ্ছে হয় দমটা বের করে ফেলি। চোখের পানিগুলো মুছে নিলাম, কারণ এটা শ্বশুরবাড়ি। হাজার রকমের মানুষজন আছে। আমার এমন আচরণ দেখলে হয়তো ভাববে যে কোনো সমস্যা হয়েছে। চুপচাপ নজরটা মাটির দিকে নামিয়ে বসে আছি। একটু পর মায়ার আম্মু রুমে আসলো। বাবা চলো, খাবারের সময় হয়ে গিয়েছে, গিয়ে খাবার খাবে। কোনো কথা বললাম না, ওনার সাথে নিচে চলে গেলাম। গিয়ে দেখি এক রাজকীয় কারবার। হাজার রকমের খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। আকাশ তোমার জন্যই আজ রান্না করেছে এসব। শাশুড়ির হাতে রান্না কেমন সেটা খেয়ে দেখো। চুপচাপ বসে আছি, কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। তাই শাশুড়ি আম্মা জোর করেই প্লেটে খাবার তুলে দিল। আরে বাবা খাও, শরম কিসের, নিজের বাড়িই তো। আমার তো শরম লাগছে না, আমার লাগছে অন্য কিছু। ভিতর থেকে বুক ফেটে কান্না আসছে। কেউ হাজার পদে রান্না করে মেয়ের জামাইয়ের খাতির যত্ন করছে, আর কেউ
জামাইকে কলঙ্ক দিয়ে অপমানিত করছে। মায়ার এত কথা শোনার পর কিভাবে গলার নিচে খাবার নামবে, তাও কষ্ট বিষ্ট করে অল্প করে খেলাম। শাশুড়ি আম্মা এটা দেখে মন খারাপ করে ফেলেছে। বাবা, রান্না কি ভালো হয়নি? না, তেমন কিছুই না। আসলে আমার পেট ভরা, তাই বেশি একটা খেতে পারছি না। আচ্ছা, তাহলে সমস্যা নেই, রাতে খেও ভালো করে। রাতে খাবো মানে বুঝলাম না। আরে, রাতে তো এখানেই থাকবে তোমরা। তোমার আম্মুকে তো ফোন করে বলে দিয়েছি। রাতে এখানে থাকবো ভালো কথা, কিন্তু সকালে তো আমার স্কুলে যেতে হবে। আরে, গাড়ি তো আছে। এখান থেকে সোজা স্কুলে চলে যাবে। স্কুল তো আর বেশি দূর না। আচ্ছা। সারাদিন মায়ার রুমে শুয়ে বসে কাটিয়েছি। মায়া সারাদিনে একবারও রুমে আসেনি। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার আর ওর সামনে পড়তে হবে না। রাতের বেলায় খেয়ে দিয়ে খাটে শুয়ে আছি, তখনই মায়া রুমে আসে। আমি খাটে শুয়ে আছি দেখতে পেয়ে সে বিছানা থেকে বালিশ নিয়ে ফ্লোরে শুতে যায়। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে ফ্লোরে শুয়ে পড়লাম। কি কি হচ্ছে নাকি? অন্যদিকে মুখ করে নতুন জামাই শ্বশুরবাড়িতে এসে ফ্লোরে শোবে, এর থেকে খারাপ কাজ আর কিছুই হতে পারে না। আরে, খারাপ আর ভালো, মানুষটাই তো কলঙ্কিত। আর কলঙ্কিত মানুষরা উপরের স্থানে কোনো সময় ঠাঁই পায় না, তারা সব সময় মানুষের পায়ের নিচেই থাকে। সো সমস্যা নেই, আমি নিচে ঘুমাচ্ছি, আপনি উপরে ঘুমান বলে একটা কাঁথা আর একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে গেলাম। মায়া ঘুমিয়েছিল, আর মনে মনে ঠিক করে নিলাম যে আজকের পর মায়ার চোখের দিকে কোনো দিনও তাকাবো না, ওর সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাও বলবো না। যদি একান্তই কথা বলতে হয় তাহলে অন্যভাবে বলবো, তবুও সামনাসামনি কথা হবে না। আর ক্লাস করাচ্ছি স্কুলের বাচ্চাদের, কিন্তু মন নেই সেদিকে। কোনো রকমে স্কুলের সময়টা পার করলাম। ক্লাস শেষ করে স্কুল থেকে বের হব, তখনই দেখি মায়া স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওকে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সিদ্ধান্ত নিলাম যে এই গেট দিয়ে যাব না, অন্য গেট দিয়ে ঘুরে বের হলাম। গাড়ি স্টার্ট করব, তখনই মায়া আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। অবাক করা বিষয়, সে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে বসে। কোনো কথা বললাম না, গাড়ি ড্রাইভ করলাম নিজ গতিতে। ওর দিকে একবারও তাকাইনি। মায়া বারবার ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল, সেটা আমার চোখ এড়ায়নি। কিন্তু না, আমি তো তাকাবো না। ড্রাইভ করে বাড়িতে চলে আসলাম। সকালবেলায় শাশুড়িকে বলে এসেছি স্কুল থেকে সোজা বাসায় যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম। সারাদিন বাহিরে ঘোরাঘুরি করেছি, রাত করে বাসায় ঢুকেছি। আম্মু এসব নিয়ে কখনো আমায় বলেনি, কারণ জানে ওনাদের ছেলের কোনো খারাপ অভ্যাস নাই। এসে দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। যাক, ভালোই হয়েছে, কাল থেকে এমনই করব। সে ঘুমিয়ে গেলে বাড়ি আসব, আর সে ঘুম থেকে ওঠার আগে বাড়ি ছাড়ব। বালিশ বিছিয়ে সোফায় শুয়ে গেলাম। ভোর 5টা, ফজরের আজান হচ্ছে। উঠে নামাজ পড়ব ভাবছি, তখনই কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে যা দেখলাম তাতে তো মোটেও প্রস্তুত ছিলাম না। মায়া আমাকে জড়িয়ে ধরে সোফার মধ্যে শুয়ে আছে। এটা দেখে চোখ সরাসরি কপালে উঠে যায়। যেই মেয়ে আমাকে অসৎ আচরণের জন্য কথা শুনিয়েছে, সেই মেয়েই নিচ থেকে জড়িয়ে ধরছে আমাকে। ওকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম। নড়াচড়া করাই হয়তো তার ঘুমটাও ভেঙে গেছে, সেও উঠে পড়ে। আসলে সরি, রাতের বেলায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিছু একটা দেখে। পরে এসে আপনার পাশে শুয়ে পড়ি, তারপর হয়তো আপনাকে জড়িয়ে ধরেছি। মায়ার কথায় কান্না দিয়ে অজু করতে চলে গেলাম। ও কেন আমায় জড়িয়ে ধরেছে সেটা ওর ব্যাপার, তাতে আমার কি? আমি তো জড়িয়ে ধরিনি। অজু করে এসে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে উঠতে যাব, তখনই দেখি মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখেও না দেখার ভান করে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মানুষটা হঠাৎ এতটা পরিবর্তন হয়ে গেল কি করে? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। হয়তো গতকালের কথাই খুব লেগেছে ওনার। আমি জানি যে গতকাল ওনার কোনো দোষ ছিল না, আলিশা ওনাকে জড়িয়ে ধরেছে, কিন্তু কেন জানি সেটা আমি মানতে পারিনি। তাই ওনার উপরে রাগ ঝেড়েছি। গতকাল কোনো দোষ না করলেও সেদিন তো করেছে। যাক, একদম বেশ করেছি আমি। খারাপ মানুষের সাথে এসব করাই উচিত। উঠে ফ্রেশ হতে চলে গেলাম।
অন্যদিকে আকাশ নিচে গিয়ে বসে আছে। কি রে, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি যে? নামাজের জন্য উঠেছিলাম, তাই আর ঘুমাইনি। আর কাল থেকে রোজ সকালে উঠব। আকাশ, আমায় মাফ করে দিস। তোর এমন ধারা পরিবর্তন সত্যি আমাকে খুব ভাবাচ্ছে। যে ছেলে ঘুম থেকে উঠছে 8টা-9টা করে, সেই ছেলে ফজরের নামাজের জন্য উঠে পড়ছিস। যেই ছেলে টাইম মতো ঘরে ফিরতি, সেই ছেলে এখন রাত করে ঘরে ফিরছিস। জানি না কী কারণে এমন করছিস, তবে কিছুটা ফিল করতে পারছি আমি। মা, বাদ দাও এখন এসব কথা। নাস্তা রেডি করো তুমি, আমি খেয়ে স্কুলে যাব। ওকে, কিছুটা সময় ওয়েট কর, আমি রেডি করছি। নিচে বসে বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। মায়া রুম ছেড়ে এদিকেই আসছে। আমি আমার মতন মোবাইল ঘাটছি, সে আমাকে ক্রস করে রান্নাঘরে চলে গেল। আন্টি, আমি আপনাকে সাহায্য করি? হ্যাঁ করো, তবে আন্টি ডাকার অভ্যাস বদলে ফেলো। বিয়ের পর হাজব্যান্ডের মাকে মা ডাকতে হয়, আন্টি না। আচ্ছা আম্মু, কি করতে হবে আমাকে বলেন। তোমার কিছুই করতে হবে না, আমার সাথে দাঁড়িয়ে থাকো, তাতেই আমার সাহায্য হয়ে যাবে। আচ্ছা, চুপচাপ দাঁড়িয়ে শাশুড়ির রান্না দেখছিলাম। কিভাবে রান্না করছে তা দেখে দেখে শিখছি। আচ্ছা বৌমা, তোমায় একটা কথা বলি। হ্যাঁ আম্মু, বলেন। তোমাকে আকাশের সাথে বিয়ে দিয়ে কি খুব অন্যায় করে ফেলেছি আমি, যে তোমরা একে অপরকে মানতে পারছো না? আম্মু, সেসব কিছুই না। উনি আমার শিক্ষক, ওনাকে কিভাবে আমি স্বামীর মর্যাদা দিব? আর তাছাড়া উনি অসভ্য, তাই ওনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বৌমা, একটু বেশি বলে ফেললে না তুমি? কাকে অশুভ বলছো তুমি? যে কিনা কোনোদিনও কোনো মেয়ের সাথে রিলেশনশিপে জড়ায়নি, যে কিনা কোনো মেয়ের সরলতায় আঘাত করেনি, তাকেই অসভ্য বলছো তুমি? তাও আবার তার মায়ের সামনে। সেটা উনি করেছেন কি করে নাই, সেটা উনি আর ওনার আল্লাহ ভালো জানবেন। আকাশ আর ওর আল্লাহ যদি ভালো জানে, তাহলে তুমি ওকে অপবাদ দিয়ে নিজেকে ছোট প্রমাণ করছো কেন? চুপ করে আছি ওনার কথা শুনে। কিভাবে বলবো আমি যে আপনার ছেলে আমার শরীরে জোর খাটিয়েছে? বৌমা, তোমার চুপ করে থাকা আমাকে ভিন্ন কিছু ইঙ্গিত করছে, সেদিকে আমি আঙুল তুলব না। তবে একটা কথা মনে রেখো, আজ যাকে অপবাদ দিলে, সেই মানুষটার জন্য একসময় কেঁদে কেটে মরবে তুমি। তখন তোমার হাজারো ভালোবাসা সেই মানুষটার মন গলাতে পারবে না। তখন তুমি শুধু অবহেলা আর অবহেলা দেখতে পাবে। এটা তুমি ডায়েরিতে লিখে রাখো। মুরব্বীদের কথা কখনো মিথ্যা হয় না। তোমাদের সময়টা আমরা পার করে এসেছি তো, সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। হ্যাঁ, সেটা কোনো সময় এইভাবে না। আপনার অসভ্য ছেলেকে কোনো দিন এই আমি ভালোবাসবো না। যাও, নাস্তা রেডি হয়েছে, সেটা গিয়ে আকাশকে দিয়ে আসো। শাশুড়ির কথা মতন নাস্তা নিয়ে গিয়ে ওনাকে দিয়ে আসলাম। অবাক করা বিষয়, তিনি আমার দিকে ঘুরেও তাকালেন না। নাস্তা খেয়ে স্কুলে চলে এসেছি। মায়ার দেওয়া সেদিনের অপবাদের কথা মনে পড়লে এখনও ভেতরটা কেঁপে ওঠে। চিন্তা করো না মায়া, একটা সময় এই মিথ্যে অপবাদের জন্য তোমাকে কষ্ট পেতে হবে। ক্লাস শুরু হয়ে গেল। ক্লাসে মন দিলাম। স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছি। একটু পর টিফিন ব্রেক দিল। স্টুডেন্টদেরকে টিফিন ছুটি দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বের হতেই দেখি স্কুলের গেটে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশিতা আমার ক্লাসমেট, খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের মাঝে। তবে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি বাসি না। সে আমাকে দেখে ছুটে আসলো। আকাশ, কি খবর তোমার? এই তো ভালো, তোমার? আমার আর কি, যেমন রেখেছো তুমি। ঈশিতার কথা শুনে বুঝতে বাকি রইল না আমার যে সে আমায় কি বোঝাতে চেয়েছে। তাও তাকে কিছু বললাম না। আচ্ছা চলো ক্যান্টিনের দিকে যাই, অনেকদিন পর এসেছো, চলো একসাথে বসে কফি খাবো। আচ্ছা চলো। ঈশিতার আর আমি ক্যান্টিনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি তিশান আর মায়া বসে বসে গল্প করছে। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। ঈশিতার সাথে কথা বলছে, কিন্তু তারা হয়তো ঈশিতা আর আমাকে দেখেছে। দেখলে দেখুক, আমাদের কি, আমরা আমাদের মতন কথা বলছি। তিশান, দেখছো আকাশ স্যারকে? গতকাল তো খুব বলেছিলে যে আকাশ স্যার এমন, আকাশ স্যার অমন, কিন্তু আজ দেখে নাও ওনার চরিত্র কেমন। স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করছে। দেখেছো কেমন হেসে হেসে কথা বলছে? মায়া, তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে। আমার কথা শুনে হাসি পাচ্ছে মানে কি? হাসি পাবে না তো কি করবে? তুমি কি ওনাকে স্বামী হিসেবে মানতে পেরেছো যে উনি তোমার সাথে লুতুপুতু করবে? না, ওনার মতন লোককে কখনোই আমি স্বামী হিসেবে মানব না। তাহলে কোন কথার ভিত্তিতে এসব বলছো? নিজেই যখন স্বামী হিসেবে মানো না, তাহলে তোমার এত লাগছে কেন? তুমি যদি স্বামী হিসেবে মানতে, তাহলে তো উনি আর অর্ণবের সাথে বসে আড্ডা দিত না। স্বামী হিসেবে মানি আর না মানি
কিন্তু উনি অন্য মেয়ের সাথে বসে বসে হাসাহাসি করছে কেন? ওনার তো বউ আছে ঘরে। সেই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তোমার তো স্বামী আছে, তাহলে তুমি আমার সাথে বসে গল্প করছো কেন? তিশান, কি বলতে চাইছো তুমি? কিছুই না, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে ঘরের বউ এই যখন স্বামীকে স্বামী হিসেবে মানে না, তাহলে অন্য মেয়ের সাথে সঙ্গ দেওয়াই স্বাভাবিক। না, উনি অন্য মেয়ের সাথে সঙ্গ দিতে পারবে না। তুমি একটু বসো, আমি শুনে আসি ওনারা কি কথা বলছেন। মায়া গিয়ে ক্যান্টিনের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছে যে ওদের মধ্যে কি কথা হচ্ছে। তো বলো ঈশিতা, আজ হঠাৎ তুমি এখানে? আকাশ, তুমি কেমন যেন হয়ে যাচ্ছ। আগের মতো ফোন দাও না, আগের মতন কথা বলো না। কি হয়েছে তোমার? তুমি কি বুঝো না কিছু? ঈশিতা দেখো, আমি বুঝি না যে এমনটা না, সবটাই আমি বুঝি। কিন্তু তুমি ভালো করেই জানো যে আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও তোমার সাথে যোগাযোগ রাখবো কেন আমি? আকাশ প্লিজ, এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। তুমি প্লিজ ওই মেয়েকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করে নাও। বলেই কান্না করে দেয়। ঈশিতা প্লিজ কান্না করো না। না, তুমি বলো যে তুমি ওই মেয়েকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে। সেটা বলতে পারবো না, তবে 6 মাস পর মায়াকে আমি ডিভোর্স দিয়ে দিব, তারপর তোমাকে নিয়ে ভেবে দেখব। ভেবে দেখলে হবে না, আমাকেই বিয়ে করতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে। আকাশের মুখে হ্যাঁ শুনে ঈশিতা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। অন্যদিকে মায়া তো রেগে মেগে আগুন। ঈশিতার কথা শুনে মায়ার খুব গা জ্বলছে। সে গিয়ে ঈশিতাকে টান দিয়ে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর আকাশের কোলের মধ্যে উঠে বসে পড়ে। মায়ার কাণ্ড দেখে তো পুরাই থ। এই মেয়ে, তোমার কত বড় সাহস, হ্যাঁ, যে তুমি আমার স্যারকে বিয়ে করতে চাও? এই মেয়ে, তুমি কে? আমি স্যারের বউ আর উনি আমার স্যার। তুমি ওর কোল থেকে নামো আর বউটো বলা বাদ দাও। সে তোমাকে 6 মাস পর ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমাকে বিয়ে করবে। সো কোল থেকে নামো তুমি। এই শাকচুন্নি, তোর সাহস তো কম না? তুই আমাকে আমার স্যারের কোল থেকে নামতে বলিস? ভালোই ভালোই বলছি, তুমি ওর কোল থেকে নামো, না হয় টেনে হিচড়ে নামাবো। নামা নামা দেখি তুই আমাকে, তোর কত বড় ক্ষমতা আমিও দেখব। ঈশিতা রেগে গিয়ে মায়াকে আকাশের কোল থেকে টান দিয়ে নামিয়ে ফেলে। মায়াও সেই ক্ষেপে যায়। সে তো ঈশিতার চুল ছিঁড়বে মতন অবস্থা। দাঁড়া শাকচুন্নি, তোর অবস্থা আমি 12টা বাজিয়ে ফেলবো। বলে ঈশিতাকে মারতে চায়, তখনই আকাশ মায়ার হাত ধরে ফেলে। এই মায়া, তোমার সমস্যাটা কি বুঝলাম না। কোন সাহসে অধিকার খাটাচ্ছ তুমি আমার উপরে? আমি কে তোমার? আমি আপনার উপরে অধিকার খাটাবো কারণ আপনি আমার স্যার। থাপড়ে গাল লাল করে দিব। ভদ্রতা শেখার চেষ্টা করো, আর আমার কোনো কাজে ইন্টারফেয়ার করতে যেন না দেখি। এই সীতা চলো, এখানে সব পাগল ছাগলের কারখানা। আকাশ মায়াকে রেখে ঈশিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মায়া সেখানেই বসে কান্না করে দেয়। তার ভিতরে যেন খুব লাগছে, তার স্যারের উপরে অন্য কেউ অধিকার খাটাচ্ছে। এটা যেন তার সহ্যই হচ্ছে না। তার কেন এমন হচ্ছে সেটা সে নিজেও জানে না। শুধু এটুকু জানে যে স্যারটা শুধু তার একার। স্যারের ভাগ সে আর কাউকে দিবে না। মায়া উঠে সোজা ক্লাসরুমে চলে যায়। গিয়ে ব্যাগ নিয়ে সোজা বাসায় চলে যায়। ঈশিতা সরি, আসলে মেয়েটার মাথায় সমস্যা আছে। বাদ দাও, আমি কিছু মনে করিনি। আর তাড়াতাড়ি ওকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ করছি। আচ্ছা আজ তুমি যাও, তোমার সাথে ফোনে কথা বলবো, এখন আমার ক্লাস করাতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও প্লিজ। আচ্ছা। তারপর ঈশিতা চলে যায় আর আমি ক্লাস করাতে চলে গেলাম। গিয়ে ক্লাস করাচ্ছিলাম, তখনই বাসা থেকে ফোন আসে। ফোনটা পকেট থেকে বের করে দেখলাম আম্মু ফোন দিয়েছে। রিসিভ করে, হ্যাঁ আম্মু বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়, মায়া ঘরের সমস্ত কিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে ফেলেছে আর চেঁচিয়ে কী সব বলছে। সে ওর স্যারের ভাগ কাউকে দেবে না, ওকে আটকাতে গিয়েছিলাম। সে বলছে তুই যতক্ষণ না বাসায় আসবি ততক্ষণ সে এভাবে ভাঙচুর করবে। কি? আচ্ছা দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। গিয়ে দেখি পুরো ঘরের অবস্থা 12টা, আর আমার সবচাইতে পছন্দের ফটো ফ্রেমটা ভেঙে মাটিতে পড়ে আছে। এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আম্মু, মায়া কোথায়? ওকে ওই রুমটাতে বন্দি করে রেখেছি। ওকে, মজা দেখাচ্ছি আমি। রুমটাতে গিয়ে মায়ার চুলের মুঠি ধরে ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। ওর অসহায়ত্ব দেখে আরও রাগ উঠে গেল।
পাশেই বিছানার ঝাড়ু ছিল, সেটা দিয়ে ইচ্ছা তরফে মারতে শুরু করলাম। জানোয়ার, তোর কত বড় সাহস, তুই আমার ফটো ফ্রেম ভাঙিস? ভেঙেছি, বেশ করেছি, আরও ভাঙবো। আপনাকে ওই মেয়ে জড়িয়ে ধরলো কেন? সেটা দিয়ে তোর কাজ কি? তুই কে হোস আমার, যে তোকে কৈফিয়ত দিতে হবে আমার? ও হ্যাঁ, আমি আপনার কে হই যে আপনি আমাকে কৈফিয়ত দেবেন? হ্যাঁ সেটাই, তোকে কেন কৈফিয়ত দেওয়ার, তোকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই আমার। আর সে আমার ভবিষ্যৎ বউ, ওকে বিয়ে করে ঘর সংসার করব আমি। সো আমাদের কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাতে আসবি না। ওহো স্যার, ভুল হয়ে গেছে আমার। আজকের পর কোনো দিন আর আপনাদের বিষয় নিয়ে মাথা ঘামাবো না। মাফ করে দেবেন আমাকে। বলেই রুম থেকে কান্না করতে করতে বের হয়ে যায়। মায়ার এমন ধারা আচরণ দেখে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে আছি। মায়ার হঠাৎ কি হলো, এমন উদ্ভট আচরণ করছে কেন সে? আমাকে কলঙ্কের দাগ দিয়ে সে নিজেও আমার কলঙ্কে জড়াচ্ছে। ধ্যাত, কিছুই মাথায় ঢুকছে না। কাজের মহিলাকে ডাক দিয়ে বললাম ঘর পরিষ্কার করতে, আর আমি রুমে চলে গেলাম। আজকে আর স্কুলে যাওয়া হবে না। রুমে গিয়ে শুয়ে আছি, একটু পর আম্মু আসে। তোদের দুজনের জীবনটাই নষ্ট করে দিলাম আমি। জানি না ভুলের মাসুল কি করে দেব আমি। আম্মু বাদ দাও এখন এসব কথা, আর যা হয়েছে ভুলে যাও। বাকি সামনে কিছু হলে সেটা দেখা যাবে। ওকে খেতে চল, খাবারের সময় হয়ে এসেছে প্রায়। আচ্ছা যাও, আসছি। আর মায়া কোথায়? নিচে তো দেখলাম না, হয়তো ছাদে গেছে। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি ওকে নিয়ে আসছি। আম্মু চলে গেল। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম মায়াকে আনার জন্য। এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কোনো জবাব নেই। কথা বলছো না কেন? হঠাৎই ফোপানির আওয়াজ কানে আসলো, মনে হচ্ছে যেন কেউ কান্না করছে। মায়ার কাছে যেতেই দেখতে পেলাম সে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই মায়া, তুমি কান্না করছো কেন? সেটা আপনার জানতে হবে না। আমার জানতে হবে না মানে? এটা কেমন ধরনের কথা বললে তুমি? যা বলেছি শুনতেই পেয়েছেন, তাও আবার কথা বলছেন কেন? কি আমায় মেরে মন ভরেনি আপনার? আরও মারতে ইচ্ছে হচ্ছে আমাকে? তাহলে এক কাজ করেন, আমাকে ধরে ছাদ থেকে ফেলে দেন, তাহলেই হয়ে যাবে। মায়ার কথা শুনে ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। আল্লাহ, কি বলছে সে? আবার খারাপও লাগছে খুব। ওকে মারায় হয়তো খুব ব্যথা পেয়েছে সে। হাতগুলো কেমন ফুলে ফুলে আছে। মেয়েটার কান্না দেখে যেন নিজেরই কান্না চলে আসবে মতন অবস্থা। আর কথা না বাড়িয়ে ঠুস করে টান দিয়ে মায়াকে নিজের বুকে নিয়ে নিলাম। এই মেয়ে, এত পাগলি কেন তুমি? হ্যাঁ, আমাকে মেরে আপনার মন শান্তি হয়নি তাই না, যে আমাকে আবার পাগল বলছেন? ও আল্লাহ, তুমি আমায় তুলে নাও। মায়ার কথা শুনে হাসবো না কাঁদবো তা ভেবে উঠতে পারছি না। না, মেয়েটাকে শান্ত করা উচিত। ঠোঁট জোড়া একদম ওর ঠোঁটের কাছে নিয়ে গেলাম, তারপর ওর ঠোঁট জোড়ায় ডুবিয়ে দিলাম নিজের ঠোঁট জোড়া। মায়া আমার পিঠে খামচে ধরেছে, মনে হয় যেন চামড়া ভেদ করে নখগুলো ঢুকিয়ে দেবে। বেশ কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম। সে তো রেগে মেগে আগুন। স্যার, আপনি আমার সাথে এসব কি করেন? আর তার থেকে বড় কথা, আপনি না ঈশিতা নাকি ওই শাকচুন্নিটাকে বিয়ে করবেন? তাহলে আমায় কাছে টানছেন কেন? ওটা তো 6 মাস পর করব। যখন তোমার সাথে আমার ডিভোর্স হবে তখন ঈশিতাকে বিয়ে করব। কিন্তু এখন তো তুমিই আছো, আর আজকে কেমন যেন তোমাকে বউ বউ লাগছে, তাই আর লোভ সামলাতে পারিনি, ঠোঁট ডুবিয়ে দিয়েছি তোমার ঠোঁটে। একদম বাজে কাজ করছেন আপনি এটা। অন্য কাউকে বিয়ে করবেন বলে ভরসা দিলেন, কিন্তু কাছে টানছেন অন্য মেয়েকে। আপনার মতন খারাপ লোক আর একটাও দেখিনি। আমি আপনার সাথে আর কোনো দিন কথা বলবো না। আচ্ছা বলতে হবে না, এখন খেতে চলো বলে মায়াকে কোলে তুলে নিলাম। কোলে নিয়ে মায়ের কপালে কয়েকটা চুমুও এঁকে দিয়েছি, কিন্তু সে কিছুই বলেনি। আর আমিও কেমন যেন পাগল হয়ে যাচ্ছি। কী সব করছি আমি তা নিজেও জানি না। যেই মেয়েকে বউ হিসেবে মানি না সেই মেয়ের উপরে স্বামিত্ব ফলাচ্ছি। আসলে আমার নজর খারাপ। মায়াকে নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। আম্মু হা হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। সূর্য মনে হচ্ছে উল্টো দিশা ধরে উঠছে আজ। বউকে কোলে করে নিচে নামানো হচ্ছে। আম্মু, এমনিতেই ওকে কোলে নিয়েছি, এছাড়া কিছু না। এমনই হোক আর যাই হোক, কোলে তো নিয়েছিস। আম্মু, একদম মিথ্যে কথা বলছে উনি। অনেক কিছুই করেছে উনি আমার সাথে। আমাকে জোর করে কোলে নিয়ে চুমুও খেয়েছে। আপনি ওনাকে কিছু বলেন? মায়ার কথা শুনে আকাশের আম্মু থতমত খেয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছে না। আরে বৌমা, স্বামী স্ত্রীকে এমন একটু একটু আদর করে, তা নিয়ে এত মন খারাপ করার কি আছে? স্বামী না ছাই, আস্ত একটা জঙ্গলধারী হনুমান। আচ্ছা থাক, হয়েছে হয়েছে, এবার বক বক না করে খেয়ে নে তোরা। খেয়ে দিয়ে মায়াকে নিয়ে উপরে চলে আসলাম। জানি না কেন জানি মেয়েটার উপরে অধিকার খাটাতে ইচ্ছে করছে খুব। কেমন যেন
খুব কাছের মনে হচ্ছে মেয়েটাকে। যেমন ভাবা তেমন কাজ, মনকে সাই দিলাম। না হয় মনের কথা মনে চেপে রাখলে ভিতরেই বিস্ফোরণ হবে। মায়া, তুমি একটু শুয়ে রেস্ট নাও। না, আমি ঘুমাবো না, আপনি ঘুমান। না ঘুমালে কিন্তু আবার ঠোঁটে পাপ্পি দেওয়া শুরু করব। না না, আমি ঘুমোচ্ছি। তার আগে একটা কথা বলে নিই। আপনি অনেক খারাপ একটা মানুষ। হাজারটা খারাপ স্বভাব আপনার ভেতরে বসবাস করে। হ্যাঁ, আমি খারাপ, যাও সেটা মেনে নিলাম। এবার ঘুমিয়ে বিশ্রাম নাও। অনেক ধকল গেছে তোমার উপরে। শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। মাথার ভেতরে খালি একটা জিনিসেই ঘুরপাক খাচ্ছে। যে মানুষটাকে আমি স্যারের চোখে দেখতাম, সেই মানুষটাকে নিয়ে এখন অন্যরকম ফিল কেন হচ্ছে। মানুষটা যখন আবার কাছে টানে, মুহূর্তের মধ্যেই যেন সমস্ত সম্পর্ক গুলিয়ে যায় আমার। মানুষটা যে আমার স্যার, সেটাই তো মাথায় কাজ করে না। মনে হয় যেন মানুষটা খালি আমার, ওনার সমস্ত কিছু আমার। আমি একমাত্র নারী যে কিনা ওনার লাইফে থাকবো। কেউ আর আসতে পারবে না ওনার দুনিয়ায়। আজ নিয়ে পর দুবার মানুষটা আমার ঠোঁট জোড়ায় উষ্ণ ছোঁয়া দিয়েছে। এতেই মনটা ছটফট করছে ওনার জন্য। যখন আরো কাছে টানবে, তখন কিভাবে সম্পর্কের বাঁধন টিকিয়ে রাখবো আমি? না, আর কিছু ভাবতে পারছি না আমি। যে করেই হোক ওনার থেকে দূরে সরে যাব আমি। না হয় ছাত্রী আর শিক্ষকের সম্পর্কটা যে এসবের মাঝে গুলিয়ে যাবে। অন্যদিকে আকাশের মনেও অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। মায়ার উপরে কেমন যেন একটা ভালোবাসা জন্ম নিয়ে ফেলেছে। ইচ্ছে হয় ওকে সারা জীবন নিজের করে রাখি। ও যেন আমার জন্যই দুনিয়ায় এসেছে। একবার কি চেষ্টা করে দেখব ওর সাথে মানিয়ে নেওয়ার? না, করেই দেখি। বিফল হলে অন্য উপায় বের করে নেব। কিন্তু এখন শুধু ওকে নিয়েই ভাবব। যাই, এবার গিয়ে দেখি মায়া ঘুমিয়েছে কিনা। ওকে তো ঘুমাতে বললাম। মায়ের কাছে গিয়ে দেখি কোনো সারা শব্দ নাই। তার মানে ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমন্ত চেহারাটা দেখে ভিতরে একটা নতুন রেশ জন্ম নিল। ওকে জড়িয়ে ধরে ঘুমাতে আমারও খুব ইচ্ছে করছে। ভাবনাটাকে বাস্তব রূপ দিলাম। আস্তে করে গিয়ে খাটে শুয়ে পড়লাম। তারপর ওর তলপেটে পেঁচিয়ে ধরে ওকে নিজের বাহুডরে নিয়ে নিলাম। মায়াও আমাকে জড়িয়ে ধরেছে, হয়তোবা সেটা ঘুমের ঘোরে। মায়ার চুলগুলো বাতাসে উড়ে এসে মুখে পড়ছে। চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে ঘাড়ের মধ্যে কয়েক রাশ চুমু এঁকে দিলাম। মায়া ঘুমের মধ্যেই নড়ে উঠছে আর আমায় আরও শক্ত করে আঁকড়ে ধরছে। জানি না এ বন্ধন কতদিন থাকবে, তোমায় জড়িয়ে ধরার অধিকার। তবে আমি সারা জীবন এ বন্ধনে আবদ্ধ থাকতে চাই, আঁকড়ে ধরে বাঁচতে চাই কোনো এক মায়া নামক ছাত্রীর ভালোবাসায়। আকাশের চিন্তা ভাবনার বাহিরেও যে অনেক কিছু ঘটতে চলেছে, তার কোনো আভাসও সে পায়নি। সুখ দুঃখ এই দুটো জিনিস যে পরিবর্তন করে করে আসে, আকাশ খানিকক্ষণের জন্য সেটা ভুলেই গেছে। হয়তো এত ভালোবাসার পরেও মায়াকে হারাতে হবে তার। মায়াকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। বিকাল 5টায় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? স্যার, আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটু অতিরিক্ত করছেন? না, আমার তো এমন মনে হচ্ছে না, কিন্তু কেন বলো তো? স্যার, আমি আপনার স্টুডেন্ট। আপনার সাথে আমার অনেক কিছু নিয়ে সীমাবদ্ধতা আছে। তারপরেও কিভাবে আপনি আমার শরীরকে নিজের বশে করেন? আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনার স্টুডেন্ট, কিন্তু আমি ভুলিনি যে আপনি আমার শিক্ষক। আমি যত পারি আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু আপনি আপনার শরীরকে কাবু করতে পারছেন না। বারবার আমার শরীরে নিজের তৃপ্তি খুঁজে বেড়াচ্ছেন। এটা কিন্তু ঠিক না স্যার। মায়া, তুমি এভাবে বলছো কেন? তুমি আমার স্টুডেন্ট ছিলে আর এখনও আছো, সেটা আমি মানি। কিন্তু তোমার আর আমার তো বিয়ে হয়েছে। তুমি তো আমার বউ, তোমাকে একটু একটু তো আদর করতেই পারি, তাই বলে এভাবে বলবে? স্যার, আপনার মনের মধ্যে ময়লা জমে গেছে। এত কিছু বলার পরেও আপনার মুখ থেকে এমন ধারা কথা আসে কি করে? বিয়ে করা বউকে আদর করলে সেটা দোষের কি? বিয়ে করেছেন ভালো কথা, কিন্তু আমি তো বলেই দিয়েছি যে এই বিয়ে আমি মানি না, আর আপনিও তাতে সম্মতি দিয়েছেন। আর আমাদের মধ্যে 6 মাস পর ডিভোর্স দেওয়ার কথাও পাকাপোক্ত হয়েছে। তারপরেও কি করে আপনি আমাকে কাছে টানেন? কি বলবো বুঝে উঠতে পারছি না। মায়া তো আসলেই ঠিক কথা বলেছে। ওর সাথে তো আমার অন্যরকম কথা হয়েছে, কিন্তু তারপরেও আমি ওর দিকে ঝুঁকে পড়ছি। এটা কথার খেলাফ হচ্ছে না।
আজ থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করব। মায়া, সরি। স্যার, আপনার সরি আপনার কাছে রাখেন, শুধু নিজেকে গুটিয়ে রাখেন আর আমার থেকে, তাতেই আমার হবে। আপনার জন্য মাঝে মাঝে আমার মধ্যে অনেকটা বদ খাসলত চলে এসছে। আমি চাই না আমার মধ্যে পুরোপুরিভাবে এই বদ অভ্যাস ঢুকে পড়ুক। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন চাও তেমনটাই হবে। আচ্ছা স্যার, আমি নিচে যাচ্ছি। মায়া নিচে চলে গেল। আমি সেখানেই ঠাই বসে আছি, নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। একটা স্কুলের টিচার কিভাবে এতটা নির্লজ্জ হতে পারে? যেখানে স্যার হিসেবে মান থাকার কথা আকাশের, সেখানে তার স্টুডেন্ট এই স্যারের নামে উল্টোপাল্টা বলছে। নিজেরই বিশ্বাস হচ্ছে না যে মায়াকে নিজের করে পাবার খেয়াল কেমন করে মাথায় আসলো। মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলাম নিজের। না, এখন থেকে নিজেকে সংযত করার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো ভালো লেগে গেছে তাকে, ভালো লাগা বললে ভুল হবে, ভালোই বেসে ফেলেছি তাকে, কিন্তু সব কিছুর ভিড়ে তার দিক থেকে নিজেকে বিবেচনা করতে ভুলেই গেছি। সে কি চায়, তারাও কি আমাকে ভালো লাগে কি না। না, আজ থেকে ভেবেচিন্তে কাজ করতে হবে আমাকে। সেদিনের প্রতিজ্ঞাটা আবার করলাম, ওর থেকে একদম নিজেকে দূরে সরিয়ে ফেলবো। বাসা থেকে বের হয়ে গেলাম, বেশ রাত করে বাড়ি ফিরেছি। এসে দেখি মায়া বিছানায় ঘুমিয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় দেখে ইচ্ছে করছিল কয়েক রাশ চুমু এঁকে দিতে কপালে। পরক্ষণে মনে পড়ল যে আমি প্রতিজ্ঞা করেছি। ফিলিংসটা নিজের ভিতরে জমিয়ে রাখলাম। ভিতরে বিস্ফোরণ হলে হোক, তাও নিজেকে সংযত করতে হবে আমাকে। সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। রাতের কথাগুলোই খালি কানে বাড়ি খাচ্ছিল, তাও ক্লাসে মন দিলাম। টিফিন ব্রেক দিয়েছে, ক্যান্টিনে গিয়ে মনমরা হয়ে বসে আছি। তিশানকে দেখলাম এদিকেই আসছে। স্যার, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আপনি হয়তো টেনশনে আছেন। আরে না। স্যার, চেহারা দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? তবে একটা কথা বলি, আপনাকে স্যার হিসেবে খুব ভালোবাসি, ততটা ভালো আমি মায়াকেও বাসি না। আপনি একদম টেনশন করবেন না, আপনার আমানত আপনার কাছেই থাকবে, আর কোনো বরখেলাফ আমি করব না। আরে কি বলছো তিশান? সত্যি বলছি স্যার, মায়া ক্লাসে এসে আমার সাথে কথা বলেনি, আমিও তার সাথে আগ বাড়িয়ে কথা বলিনি। আর আমি বহু আগেই ভেবে নিয়েছি মায়াকে ছেড়ে নিজে দূরে সরে যাব, মায়াকে নিজের থেকে দূরে সরাবো। সেটা হয়তো এখন সম্ভব হবে। তিশানের কথা শুনে আসলেই মনে হচ্ছে সে খুব ভালো একটা ছেলে। তিশান, তোমায় কি বলবো আমি জানি না। তুমি প্রথম মানুষ যে আমার মন পড়ে নিয়েছো। স্যার, মন পড়ার মানুষকে সেই শিক্ষাটা অর্জন করতে দিন, তখন সেও আপনার মন পড়তে পারবে। ওই যে দেখেন মায়া আসছে, আমি গেলাম, আপনারা কথা বলুন। তিশান চলে গেল। সে জানে না যে কাল আমাদের মধ্যে কি হয়েছে। আমি মায়াকে দেখেও না দেখার ভান করে গিয়ে বসে রইলাম। মায়া আমাকে অবাক করিয়ে দিয়ে আমার সামনে বসলো। এই যে স্যার, আপনার আর আমার জন্য বাসা থেকে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে নিন এগুলো। মায়ার কথা শুনে চমকে গেলাম। এটাই কি সেই মায়া যে আমাকে রাতের বেলায় 1000 মাইল দূরে সরিয়ে দিয়েছে ওর থেকে? কোনো কথাই বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। স্যার, কালকের কথা কিছু মনে করবেন না, আসলে মাথা ঠিক ছিল না। মায়ার কথা শুনে পুরাই থ হয়ে গেলাম। এখনকার কথাটা শুনে খালি একটা কথাই মনে হচ্ছে, যে কালকের সব কথার কি তাহলে কোনো ভিত্তি নাই? তার মানে কি সেও আমায় ভালোবাসে? না বাসলেও কি আমাকে ভালোবাসার সুযোগ দিবে? না হয় সে সরি বলল কেন? কি হলো, কথা বলছেন না যে? ও হ্যাঁ বলো। কি বললাম আপনাকে? আরে না, কালকের কথায় কিছুই মনে করিনি আমি। মনে না করলে ভালো। আচ্ছা, তিশানের সাথে আপনার কি কথা হলো? আসলে কথা হয়েছে বলতে কেমন আছি তা জিজ্ঞেস করলো। আমার ব্যাপারে কিছু বলেনি? না, কি বলবে, আমি তো তাকে বলেই দিয়েছি যে 6 মাস পর তার কাছে তোমায় ফিরিয়ে দিব। ও, মনটা খারাপ হয়ে গেল স্যারের কথা শুনে। কিন্তু কেন খারাপ হয়েছে তা নিজেও জানি না। আমার তো খুশি হওয়া উচিত, তা না হয়ে উল্টো মন খারাপ করে আছি আমি। চলো, ঘন্টা বেজেছে, তোমার ক্লাস করাতে হবে আমার ক্লাসে দেরি করে যাওয়া চলবে না। খাটাস কোথাকার, কোন দিন লাগে যে ওনার ক্লাসে দেরি করে গিয়েছি? ক্লাস করাচ্ছি। বারবার মায়ার দিকে চোখ যাচ্ছে, নিজের ভিতরে কেমন যে ফিল হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি যে তার কারণে মায়া আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। এবার তো খুশিতে লাফ দিয়ে উঠবো মতন অবস্থা। আমার হাবভাব বুঝতে পেরে মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে রইল। ইচ্ছে করছে ওকে সবার সামনে কোলে তুলে নিয়ে শাসন করতে, যে এভাবে কেন ভেঙচি কাটলো। ক্লাস শেষ করে গাড়ি স্টার্ট করে বসে আছি। মায়া কখন আসবে সেটা খেয়াল করছি বারবার ঘুরে ঘুরে। আমি শিওর মায়া আজকে আমার সাথেই বাসায় যাবে। ঠিক তাই হলো, সে এসে গাড়িতে বসে পড়ল।
গাড়ি ড্রাইভ করছি, তখনই হুট করে বলে উঠল, স্যার আপনি না লুচুর শেষ সীমানা। ক্লাসে কেমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন আমার দিকে, সবাই এটা দেখে মুখ চেপে হাসছিল। হাসলে হাসুক, বউয়ের দিকেই তাকিয়েছি, অন্য কারো দিকে তো তাকাইনি। কচুর বউ, আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে আবার বউ দাবি করা হচ্ছে। মায়ার কথা শুনে মনের মধ্যে শুধু লাড্ডু ফুটছে। তাহলে কি কাল রাতের ভাবনাটা কিছুটা ঠিক? মায়াও হয়তো আমার উপরে উইক হচ্ছে, খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। না, বেশি এক্সাইটেড হওয়া যাবে না, পরে এমনভাবে আকাশ থেকে ফেলবে যে কোমরের হাড় আর একটাও জায়গা মতন খুঁজে পাবো না। বাসায় চলে এলাম, আসার পথে গাড়ি সাইড করে ওর জন্য আইসক্রিম কিনে নিলাম। সে দেখেনি, বাসায় এসে এগুলো ওর হাতে দিয়ে বললাম, এই নাও তোমার ফেভারিট আইসক্রিম। সে তো খুশিতে আমায় জড়িয়ে ধরলো, ভাবতেও পারিনি যে সে এতটা খুশি হবে। না, কাল থেকে এই ট্রিক্সটাই কাজে লাগাবো। এইভাবেই মায়াকে ইমপ্রেস করতে লাগলাম। দিন ভালোই যাচ্ছিল, তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে আমার। সোফা থেকে খাটে প্রমোশন হয়েছে আমার। ভাবতেও অবাক লাগে যে স্টুডেন্ট হয়ে স্যারের মনের মধ্যে রাজত্ব করছে। একদিন রাতের বেলায় মায়া শুয়ে আছে। সেদিন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরলাম। রুমে এসে দেখি মায়া শুয়ে আছে, ভেবেছি সে ঘুমিয়ে গেছে। আমিও হাত পা ধুয়ে শুয়ে পড়লাম। মায়াকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই, ঘুমিয়ে গেছে। এবার শিওর হলাম, আর কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এখন আর জড়িয়ে ধরলে সে মানা করে না, কারণ আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছি। রাত 3টা বাজে। হঠাৎ মায়া চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। লাফিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। মায়া, কি হয়েছে তোমার? এই লুচ্চা বদমাস শরীর খেকো, তুই আমাকে জড়িয়েও ধরার সাহস কোথা থেকে পেলি? মায়া, কিসব বলছো উল্টাপাল্টা? রোজই তো তোমায় জড়িয়ে ধরি। রোজ জড়িয়ে ধরিস, কিন্তু আজ ধরলি কেন? হুম, কোন সাহসে তুই আমায় জড়িয়ে ধরলি? না, শয়তান মাথায় ভর করেছে। কচি শরীর দেখে আর তর্স হয়েছে না, তাই না? তাই কাছে টেনে নিয়ে শরীরের স্বাদ নিতে যাস। মায়া, তোমার কি হয়েছে বলো তো? এই শরীর খেকো, তুই একটাও কথা বলবি না আমার সাথে। তোর চরিত্র খারাপ, লুচ্চা লম্পট কোথাকার। নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছি মায়ার দিকে। কী সব উল্টাপাল্টা বলছে সে। আমি নাকি শরীর খেকো, আমি নাকি তার কচি শরীরের লোভ সামলাতে পারছি না। এই কথা শোনার আগে মরে যাওয়াই ভালো ছিল। রাগে শরীর ফেটে যাচ্ছে। নিজের গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম। আরে এইভাবে নিজেকে আঘাত করলে হবে না, মনে থাকার মতন করে আঘাত করতে হবে। নিচ থেকে জুতা তুলে আকাশের হাতে ধরিয়ে দিল। এটা দিয়ে মারলে মনে থাকবে, তারপর আর কাছে আসার ভূত চাপবে না মাথায়। মায়ার এইরূপ আচরণ দেখে অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। আরে স্যার, এভাবে তাকিয়ে আছেন কেন? যেটা বলেছি সেটা করুন। আপনার মতন মানুষ এটারই যোগ্য। জুতা খাওয়া মানুষ কোথাকার। জুতা খাওয়া মানুষ কখনো কথায় শোধরায় না। এত করে বলার পরেও আপনি আমাকে কাবু করে নিয়েছেন। হ্যাঁ, আমি না হয় ছোট, কিন্তু আপনি কি করে আমাকে আপনার দিকে উইক করছেন? শরম লজ্জা বলতে কি কিছু নেই আপনার? না, সেদিন সরি হওয়ার সুযোগটা আরো ভালো করে পেয়ে গেছেন। মায়ার মুখে এসব শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। রুম থেকে বের হয়ে বারান্দায় চলে আসলাম। চোখের পানি যেন বৃষ্টির ফোঁটার মতন টুপটুপ করে পড়ছে। আকাশ থেকে বৃষ্টি নামার আগে কিছু লক্ষণ দেখা দেয়। আকাশ কালো হয়ে যায়, সূর্য মামা নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলে, চাঁদ মামা নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু চোখের বৃষ্টির কোনো লক্ষণ নেই। না হয় চোখ জোড়া গর্জন করে উঠত বিকট আওয়াজে, যাতে করে সমস্ত মানুষ জানতে পারত যে কোনো এক অভাগীর চোখ থেকে বৃষ্টি নামছে। সেই অভাগাটাকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসি। কিন্তু সমস্ত কিছুই তো ভিন্ন। নিজের কষ্ট নিজের বুকে চাপা দিয়ে বৃষ্টি ঝরাতে হয়। সারাটা রাত বারান্দায় কাটিয়ে দিলাম। রুমে যাওয়া তো দূরের কথা, সেদিকে চোখ ফিরেও তাকাইনি, কারণ সেখানে আমাকে অপমান করা হয় মানুষটা রয়েছে যার সামনে আমি আর যেতে চাই না। নিজের কণ্ঠনালীতে হাত দিয়ে তৃতীয়বারের মতন প্রতিজ্ঞা করলাম, আজকের পর সেই মানুষটার জন্য একটা ওয়ার্ডও মুখ দিয়ে বের করব না। আজকের পর সেই মানুষটাকে পুরোপুরি আজাদ করে দিব। সে তার ইচ্ছায় জীবনযাপন করবে, আর কোনো দিন তাকে ভালোবাসায় কাবু করার চেষ্টা করব না। তাকে বোঝাতেও চাইব না যে আমি তাকে ভালোবাসি। সে নিজ থেকে সেধে দূরত্বটা কমাতে চাইলেও সেটাকে আমি আরও বাড়িয়ে দেব। মায়ার জন্য মায়াটাই শেষ করে দিব। আজ, এখন, এই মুহূর্তে সব শেষ। বারান্দায় বসেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা
উঠে নামাজ পড়ে নিলাম। পরে না খেয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। নতুন কোনো উদ্দেশ্য খুঁজবো আজ থেকে। অন্যদিকে মায়া ঘুম থেকে উঠে মেরে বিছানার উপরে বসে আছে। স্যারের সাথে করা রাতের সেই খারাপ আচরণের কথা মনে পড়তেই বুকে ধুকপুকানি শুরু হয়ে যায়। হ্যাঁ হে আল্লাহ, এটা কি করলাম আমি? মানুষটার সাথে কিভাবে এমন খারাপ আচরণ করলাম আমি? মানুষটা তো কোনো ভুল করেনি, সে তার নিজের ওয়াইফকেই জড়িয়ে ধরেছে। তারপরেও কেন মানুষটাকে হেট করলাম আমি? কোনো কিছুর উত্তর এই যেন মেলাতে পারছি না। কেনই বা রাতের বেলায় এই রূপ করেছি আমি, সেটার উত্তরও আমার কাছে নেই। শুধু এটুকু বলতে পারবো, রাতের বেলা ঘুমের ঘোরে তিশার আমার স্বপ্নে এসেছিল। তাকে স্বপ্নে দেখার পর থেকে খালি এটাই মনে হচ্ছিল যে মানুষটাকে ঠকিয়েছি আমি, অন্যকে নিয়ে ভাবছি, অন্যের সাথে নিজেকে মানানোর চেষ্টা করছি। যেখানে তিশানের সাথে আমার কোনো কিছু হয়নি, জাস্ট কিছুদিন কথা বলিনি তার সাথে, দূরত্বটা হয়তো একটু বেড়ে গিয়েছে, তবে বাস্তবতা আমি ভুলিনি। আমি অন্যের বউ, একজনকে বিয়ে করে অন্যজনকে মনে পুষে পাপের বোঝা বাড়াচ্ছি। মাথাটা পিনপিনিয়ে ব্যথা করতে শুরু করলো। আর কিছু ভাবতে পারছি না আমি। সব কিছু বাদ দিয়ে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। আজ তিশানের সাথে পাকাপোক্ত কথা বলবো আমি। বোর্ডে আজকে পড়ার কিছু টপিক তুলে দিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করছিল নিজের ইতিহাসটাই বোর্ডে তুলে দেই, তাতেও যদি কিছুটা কষ্ট লাঘব হয়। পরক্ষণেই ঈশিতার কথা মনে পড়ল। তাকে ফোন দিয়ে আসতে বললাম। আজ থেকে মনের বিরুদ্ধে গিয়ে জোর করেই ঈশিতাকে নিয়ে ভাববো। তারপর দেখব বেহায়া মন কি করে স্টুডেন্টের দিকে যায়। টিফিন ব্রেকে ঈশিতাকে নিয়ে ক্যান্টিনে বসে আছি। তিশান আর মায়া অন্য পাশে চেয়ার নিয়ে বসে আছে। তারা আমাদের দেখতে পায়নি। না, চলে যাওয়া উচিত এখান থেকে, কারণ মায়ার সামনেও আমি আর পড়তে চাই না। এই ঈশিতা, চলো এখান থেকে, অন্য কোথাও গিয়ে বসবো। ঈশিতাকে নিয়ে অন্য কোথাও চলে এলাম আর ওদের দুটোকে ছেড়ে দিয়ে আসলাম ওদের হালতে। তিশান, তোমার সাথে আজ আমি পাকাপোক্ত কথা বলবো। হ্যাঁ বলো। তোমার সাথে কি আদৌ আমার রিলেশন ছিল? আর থাকলেও সেটা কি এখন আছে? সেটা আমার থেকে তুমি ভালো জানো, তবে আমি আমার মতন করে বলতে গেলে ছিল, তবে সেটা এখন নাই। সেটা নিয়েই কনফিউজড ছিলাম। যাক, এখন ক্লিয়ার হলাম। কারণ যদি এখনো রিলেশন থাকতো, তাহলে তোমাকে ফেলে অন্যজনকে নিয়ে ভাবতাম না। এই কিছুদিনে তোমার থেকে দূরে গিয়ে অন্যরকম কিছু একটা ফিল করেছি আমি, যে আমি অন্য একজনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি। সেটা আমি জানি, তাই তো তোমায় আঁকড়ে ধরে রাখিনি। কারণ তোমার আর আমার মাঝে যাই ছিল সেটা পুরোটাই আবেগ, এর বেশি কোনো কিছুই না। আবেগের বশে ভাবনা চিন্তা করা বোকামি ছিল আমাদের। তবে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তুমিও নিজেকে সরিয়ে নাও আর পারফেক্ট কিছু চয়েস করতে শেখো নিজের জন্য, তাতেই মঙ্গল থাকে। ধন্যবাদ তিশান, ক্লাসের সময় হয়ে এসছে, ক্লাসে যাব, ভালো থেকো। হ্যাঁ তুমিও। ক্লাসে চলে গেলাম। তবুও মনের মধ্যে কিছুটা দোটানা কাজ করছে যে কাকে নিয়ে ভাববো আমি। তবে হ্যাঁ, তিশান আর আমি মিলে সিদ্ধান্ত নিয়ে যখন দুজন দুজনের থেকে সরে এসছি, তাহলে তিশানকে পুরোপুরি ভুলে যাব আমি, আর অপরিচিত নিজেকে নিজের সাথেই পরিচিত করব আগে। কারণ তিশানকে ভুলে যাওয়া মানে স্যার নামক মানুষটাকে ভালোবাসা। সেটা হয়তো সহজে অ্যাকসেপ্ট করতে পারবো না আমি। এসব নিয়েই ভাবছি, তখনই আকাশ স্যার ক্লাসে আসে। সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আজ তোমাদের মাঝে একটা খুশির সংবাদ অ্যানাউন্স করব। সবাই জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ থেকে 2 মাস পর আমার আর ঈশিতার বিয়ে। তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। ঈশিতা, ভেতরে আসো। ঈশিতা ভেতরে আসলে ওর সাথে পরিচয় করিয়ে দেয় সবার। এই যে ওর সাথে আমার বিয়ে। আকাশের কথা শুনে ছাত্রছাত্রীরা কয়েকভাবে কথাটাকে এক্সপেক্ট করলো। কেউ খুশি হয়েছে, আবার যাদের ক্রাশ আকাশ তাদের কষ্ট হচ্ছে। আবার অনেকে মায়া আর আকাশের বিয়ের ব্যাপারে জানে, তারা প্রশ্নবোধক চিহ্নে আটকে আছে। সবার থেকে ভিন্নভাবে এক্সপেক্ট করলো মায়া। না, উনি এটা করতে পারে না। মানুষটাকে হয়তো ভালোবাসি না, কিন্তু মানুষটা আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারে না। মানুষটার সাথে কাউকেই যে আমি সহ্য করতে পারবো না। মানুষটা যে এককভাবে আমার ভেতর থেকে যেন দুকড়ে কান্না আসছে। মানুষটার কথাটা কোনোভাবেই যেন আমি মানতে পারছি না। যেখানে আবার খুশি হওয়ার কথা, মানুষটাকে ছাড়ার জন্য আমি বেশি খুশি ছিলাম, সেখানে আমি এখন কষ্ট পাচ্ছি। কান্নাটা করেই দিয়েছি,
কান্নাটা করেই দিলাম, তবে কাউকে বুঝতে দেইনি। আড়াল করে মুছে নিয়েছি। তখনই কেউ একটা কাগজ আমার গায়ে ছুঁড়ে মারলো। কাগজ নিয়ে ভাঁজ খুললাম। ভেতরে অনেক কিছু লেখা। পড়তে আরম্ভ করলাম। দেখলে এখন কি হলো? নিজের দোষের মানুষটাকে দূরে সরালে। তোমায় তো বহু আগেই আমি ছেড়ে দিয়েছি, তাও কেন তুমি মানুষটাকে আপন করতে পারলে না? কথার ধরনটা দেখেই বুঝে ফেললাম কার লেখা। তিশানের লেখা এটা। তার দিকে তাকাতেই সে আমাকে ইশারা করে পুরো কাগজটা পড়তে বলল। আবারও পড়তে শুরু করলাম। এখনো সময় আছে, নিজেকে মানুষটার কাছে সঁপে দাও। নিজেকে ধরা দিয়ে মানুষটাকে নিজের মায়ায় আটকে ফেলো, না হয় সারা জীবন কষ্ট পেতে হবে। এখন না হয় দোটানায় আছো, তাই ভাবতে পারছো না মানুষটাকে নিয়ে। তবে দোটানার কাহিনী খতম হলে চোখে কিছুই দেখতে পাবে না, চারদিকে ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাবে শুধু। এখনও সময় আছে, আমার কথাটা গায়ে নাও। সব কিছু বাদ দিয়ে ওনাকে আঁকড়ে ধরে ভাবতে শুরু করো। দেখবে দোটানা দূরে সরে যাবে। এর পরের কিছু অংশ যা আমি লিখিনি, সেটা তুমি নিজে নিজেই মনের মধ্যে লিখে নাও। আর কিছু লেখা নেই কাগজে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কি করব ভাবতে পারছি না আমি। এত ছোট বয়সে জীবনের সঠিক সিদ্ধান্ত কি করে নিব আমি? না, নিজেকে হয়তো শান্ত রাখলে আমার দ্বারা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ওনাকে মিথ্যে বলে বাসায় চলে আসলাম যে আমার মেয়ালি সমস্যা হয়েছে। বাসায় এসে নিজেকে শান্ত করে ভাবতে শুরু করলাম। মন খালি একটাই কথা বলছে, ওনাকে আঁকড়ে ধরতে। হ্যাঁ, আমি সেটাই করব। ভালোবাসতে পারি আর না পারি, তবে ওনার সাথেই লেগে থাকবো। মানুষটাকে আমি দূরে যেতে দিব না। উনি আজ আসলে ওনার সাথে কথা বলবো আমি। দুপুরে ক্লাস শেষ করে আকাশ বাসায় আসে। স্যার, আপনার সাথে আবার কিছু কথা আছে। স্যার প্লিজ, আপনি আমায় ছাড়বেন না। যদিও আপনাকে আমি ভালোবাসি না, তবুও আমি আপনার সাথে থাকতে চাই। এই মেয়ে, জীবনটা কোনো মুভির মোয়া না। যখন ইচ্ছে হবে নিংড়ে খাবে, যখন ইচ্ছে হবে গোল করে মোয়া বানিয়ে মুখে ঢোকাবে। আর তুমি কি বলেছিলে যে জুতা খুলে মুখে মারলে ভালোবাসার ভূত মাথা থেকে নামবে? আমি সেটাই করব। তবে এখন না। জুতো জোড়া আমি সযত্নে রেখে দিয়েছি। যেদিন তোমায় ডিভোর্স দিয়ে ঘর থেকে বিদায় করব, সেদিন এই জুতো জোড়া মুখে মারব আর নিজেকে সান্ত্বনা দিব যে মন থেকে তো দূরে সরিয়েছি, কাগজে কলমেও দূরে সরিয়েছি। সেদিন নিজের গালে জুতোর বাড়ি দিয়েও প্রাপ্তির হাসিটা আমি হাসব। আকাশের কথা শুনে মায়া কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নিচে গিয়ে আকাশের মাকে নালিশ করে। আপনার ছেলে নাকি আমায় ছেড়ে দেবে। আম্মু প্লিজ, আপনি ওনাকে বোঝান আমি ওনার সাথে থাকতে চাই। ওনাকে ছাড়তে চাই না আমি। আরে পাগলি মেয়ে, কান্না করিস না, আমি দেখছি দাঁড়া কি হয়েছে। তিনি আকাশকে ডাক দেয়। আকাশ, একটু নিচে আয় তো। আম্মুর ডাক শুনে বুঝতে বাকি রইল না যে মায়া নালিশ করেছে। করলে করুক, তাতে আমার কিছুই আসে যায় না। এবার আমার জীবনের সিদ্ধান্ত আমিই নিব। দেখি কে আটকায় তাতে আমাকে। নিচে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে আর মায়া কান্না করছে। কিরে আকাশ, তুই বৌমাকে কী সব উল্টোপাল্টা বলেছিস? কি বলেছি আমি? তুই নাকি বৌমাকে ছেড়ে দিবি বলেছিস। হ্যাঁ বলেছি, কারণ ওর মতন মেয়ের সাথে আমি আর সংসার করব না। আকাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? কি যা তা বলছিস? মা, তুমি ঠিকই ধরেছ, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন তুমি শুনলে তোমারটাও খারাপ হয়ে যাবে। কি হয়েছে বল তো আমাকে। তোমার বৌমা আমাকে জুতা হাতে তুলে দিয়ে বলে নিজের গালে মারতে। কারণ শুধু এটাই যে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, সবটা মানিয়ে নিতে চেয়েছিলাম। সে আমায় তার বিনিময়ে অনেক কিছু উপহার দিয়েছে। মান সম্মান ধুলোয় মিশিয়েছে আমার। তার কাছে নিম্ন পরিমাণ সম্মানও আমি পাইনি। আকাশের কথা শুনে আকাশের আম্মু বাকরুদ্ধ হয়ে যায়। বৌমা, তুই কি এমন কিছু করেছিস? আম্মু বিশ্বাস করেন, তখন আমার মাথার সেন্স ছিল না। কী কারণে ওনার সাথে খারাপ আচরণ করেছি সেটার কোনো উত্তরও আমি খুঁজে পাচ্ছি না। আম্মু প্লিজ আমায় ক্ষমা করে দিন। এখন আমি কি বলবো বল। আম্মু, আপনি একটু ওনাকে বোঝান না। আকাশ, আমি বলি কি, এবারের মতন মাপ করে দে। ভুল না হয় করে ফেলেছে, আর বয়সটা দেখছিস ওর। মা, ওর হয়ে আর একবার যদি ওকালতি করতে আসো তুমি, তাহলে কিন্তু আমাকে হারাবে। ঘর ছেড়ে চলে যাব আমি। অনেক হয়েছে। আর না, ছোট হলেও অনেকটা বুঝে সে। অবুঝ যদি হতো তাহলে ভুল করত। অপরাধ না, সম্মানে আঘাত করা কোনো অবুঝের কাজ না। আর এখন সব কিছু রাখো। এবার আমার ডিসিশন আমাকে নিতে দাও। ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এটাই আমার শেষ কথা। চললাম আমি। উপরে চলে আসলাম। রাতের বেলায় সোফায় শুয়ে আছি। হঠাৎ দেখি কেউ একজন আমায় জড়িয়ে ধরেছে। বেশ অবাক হলাম।
কে এটা? চোখ মেলে তাকিয়ে দেখি মায়া। এই মেয়ে, তুমি আমায় জড়িয়ে ধরেছ কোন সাহসে? আমার বরকে আমি জড়িয়েও ধরেছি, তাতে আবার সাহস হতে হবে কেন? 9-6 হিসেব বাদ দাও, তোমার সাথে আমার সম্পর্ক শেষ হতে চলেছে কিছুদিনের পরেই। সো সেইভাবেই মানিয়ে নাও, আর আমার ধারে কাছেও ঘেঁষবে না। তুমি না এটার জন্যই আমায় অপমান করেছিলে? প্লিজ আমায় ক্ষমা করে দেন, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি না বুঝে অমনটা করেছি। মায়া, আমায় ছাড়ো তুমি। যাও, ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই বাঁধন আর থাকবে না। না না, আপনি এটা করবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝে গেছি যে আপনাকে ছাড়া আমার চলবে না। তুমি বুঝলে হবে না, সেটা সময় থাকতে বোঝা উচিত ছিল, কিন্তু এখন আর সময় নেই। ঈশিতাকে বিয়ে করব বলে কথা দিয়েছি, সো ওকেই ভালোবাসবো আমি। আকাশের কথা শুনে মায়ার শরীরে খিঁচুনি দিয়ে ওঠে। সে তার স্যারের ভাগ কাউকেই দিবে না। স্যারকেই চাই তার। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ফুপিয়ে কান্না করে দেয়। এই মায়া, কান্না করার হলে দূরে গিয়ে করো, কিন্তু আমাকে আগে ছাড়ো। না, আমি ছাড়বো না। আরও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে জোর করে আকাশের ঠোঁটচোড়ায় চুমু খেতে শুরু করে। আকাশ অনেক চোরাচুরি করছে ছোটার জন্য, কিন্তু পারছে না। আপনি আমার সাথে শক্তিতে পেরে উঠবেন না এখন। আমি আপনাকে আজ শেষ করে দিব। আপনি আমায় রেখে অন্য মেয়েকে বিয়ে করবেন? হ্যাঁ, তা আমি হতে দিব না। ওর মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে। বলে আবার ঠোঁট ডুবিয়ে দেয়। আকাশ আর কিছু বলে না, চুপচাপ সয়ে যাচ্ছে। মায়া নিজের মতন চুমু খাচ্ছে, কিন্তু আকাশের কোনো রেসপন্স নাই। আকাশের ঠোঁটে, গালে, কপালে পাগলের মতো চুমু খাচ্ছে মায়া। আকাশের কোনো রেসপন্স না পেয়ে মায়া নিজেই ছেড়ে দেয়। মায়া আকাশকে ছাড়তেই কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় মায়ার গালে। এই মেয়ে, তোর কত বড় সাহস যে তুই আমার উপরে জোর খাটাস? আমি জোর খাটাবো না তো কে খাটাবে? গালে হাত দিয়ে। অতিরিক্ত করে ফেলছো মায়া, গতকালের কথা আমি ভুলিনি। আমাকে হাজারো অপবাদ দিয়েছো তুমি। আমি শরীর খেকো, তোমার কচি শরীরের লোভ আমার, আরও নানান রকম কী সব বলেছ, কিন্তু এখন তো দেখছি তার উল্টো হচ্ছে সব কিছু। তোমার কথা অনুযায়ী আমি তোমার সাথে জোর করা উচিত ছিল, কিন্তু জোরটা করছো তুমি। তার মানে শরীর খেকো আমি না, শরীর খেকো হচ্ছ তুমি। আর আমাকে কলঙ্ক দিয়ে যে জুতা জোড়া দিয়েছিলে, সেগুলো মনে হচ্ছে এখন তোমার কাজে আসবে। সেগুলো ব্যবহার করো, হয়তো তোমার মাথা থেকে ভূত চলে যাবে। আমার মাথায় ভূত চাপুক আর যাই চাপুক, আপনার সাথেই আমি থাকবো। আপনি আমাকে ছাড়বেন না। সেটা সময় আসলেই দেখা যাবে। তোমার মতো মেয়ে আমার যোগ্য না। তোমার থেকেও ভালো মেয়ে আমার জন্য বসে আছে। তোমায় বিয়ে করে ঠকা খেয়েছি আমি, আর না, এবার ডিভোর্স দিয়ে ভুল শুধরাবো। এখন আমার সামনে থেকে যাও। ওনার কথা শুনে ভেতরটা পুরো ফেটে যাচ্ছে। ইচ্ছা করছে নিজের গলায় টিপ দিয়ে নিজেকে মেরে ফেলি, কিন্তু তা তো পারবো না। ওনাকে ছেড়ে দিয়ে বিছানায় চলে আসলাম। বালিশের মধ্যে মুখ গুজে কান্না করতে শুরু করলাম। একটা জিনিসই খালি ভেতরে কাজ করছে। উনি যদি আমায় ছেড়ে দেয় তাহলে আমার বাঁচা অসম্ভব। হয়তো ওনাকে ভালোবেসে ফেলেছি আমি, ওনার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছি আমি। না, ওনাকে আমি যে করেই হোক আটকাবো, ওনাকে আমার করেই রাখবো, কারোর হতে দিব না ওনাকে। আর যদি উনি অন্য কারোর হয়ে যায়, সেদিন এই যেন আমার সমাধি ঘটে। শুয়ে শুয়ে ভাবছি, মায়া একটু আগে আমার উপরে কী রকম জোরটাই না খাটালো, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, মায়া হঠাৎ আমার উপরে উইক হয়ে গেল কেন? দূর, যাই হবে হোক, ওর সাথে আমি আর সংসার করব না। আমি আমার মতন করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মায়া নাছোড়বান্দা, সে আমার পিছনে লেগেই আছে। হুটহাট করে এসে আমায় জড়িয়ে ধরে, আমার কেয়ার করে। রাত হলে আমায় জড়িয়ে ধরে ঘুমোয়। সে ভেবেছে আমি বুঝতে পারবো না, কিন্তু সবটাই যে আমি জানি সেটা সে জানে না। হাজারবার মানা করেছি তাকে আমার আশেপাশে এসে যেন ঘুরঘুর না করে, কিন্তু সে ঘুরঘুর করবেই। ওর আচরণে আবার দুর্বল হয়ে পড়তে লাগলাম ওর উপরে, কিন্তু সেটা তাকে বুঝতে দিলাম না। আমি আমার মতন করে গা ছাড়া ভাব নিয়ে থাকলাম। তবে মনের মধ্যে দোটানা কাজ করতে শুরু করলো। কাকে জায়গা দিব আমি মনে? ঈশিতাকে তো কথা দিয়েছি আমি যে ওকে বিয়ে করব। অন্যদিকে মায়া আবার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। দেশের বাহির থেকে বাবা ফিরে এসেছে, ব্যবসার কাজে তিনি বাহিরে গিয়েছিলেন। এসেই দুটো টিকিট হাতে ধরিয়ে দিল। যাও, তুমি আর বৌমা কক্সবাজার থেকে ঘুরে আসো।
তোমরা তো মনে হয় হানিমুনে যাওনি। বাবা, হানিমুনের দরকার নেই, ওর সাথে হানিমুনে যাব না আমি। বেশি কথা বলো না, আমি যেটা বলেছি সেটাই করো। আর কোনো কথা বললাম না, বাবার মুখের উপরে কথা বলার সাহস আমার নাই। মায়া তো সেই খুশি, সে তার প্রিয় স্যারের সাথে ঘুরতে যাবে। যাক, স্যারকে এবার একদম নিজের করে নিবে। ওনার আর আমার মাঝে এবার কেউ আর আসতে পারবে না। পার্সোনাল সময় কাটাবো ওনার সাথে, হানিমুনটাও করে ফেলবো এবার। ছোট হয়েছি তো কি হয়েছে, হানিমুন তো করতে পারবো, ওনার বাচ্চার মা তো হতে পারবো আমি। রওনা দিলাম মায়াকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। পৌঁছাতে প্রায় রাত হয়েছে। কক্সবাজার পৌঁছে আমাদের রিসর্টে উঠে গেলাম। শুয়ে আছি, মায়া ফ্রেশ হতে গেছে। শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎ দেখি মায়া নীল কালারের একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। এক ধ্যানে তাকিয়ে আছি মায়ার দিকে, মনে হচ্ছে যেন কোনো হুড়পড়ি জমিনে নেমে এসেছে। এই যে স্যার, কি দেখছেন এমন করে? আপনি তো কখনো আমার দিকে এমন করে তাকান না, আজ এভাবে তাকিয়ে আছেন। আমায় কি খুব সুন্দর লাগছে বুঝি? না আমাকে দেখে কাছে পেতে ইচ্ছে করছে আপনার? আমি কি ঠিক বললাম? মায়া, পাগল হয়ে গেলে নাকি তুমি? কী সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ বুঝি বুঝি, সব বুঝি আমি। সত্যিটা বলাই এখন আমাকে পাগল বলছেন? কচু বুঝো তুমি, পিচ্চি মেয়ে। পিচ্চি মেয়ের মতনই থাকো। না, আমি পিচ্ছি না, আর আমি পিচ্ছি মেয়ের মতনও থাকবো না। আমার বিয়ে হয়েছে, আমি পিচ্ছি মেয়ের মতো কেন থাকবো? আমি তো থাকবো আপনাকে নিয়ে। বলেই আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। আকাশের হুঁশ উঠে যায় মায়ার এইরূপ আচরণ দেখে। মায়া পুরোপুরি আকাশকে নিজের করে নেয়। আকাশও আর নিজেকে সামলাতে পারে না, সেও মায়ার আচরণে নিজের ইগোটাকে হারিয়ে ফেলে। একতরফা ভালোবাসাটা যেন আজ পূর্ণতা পেতে যাচ্ছে, কারণ আকাশ অনিচ্ছা সত্ত্বেও এসবে জড়িয়ে গেছে। এটা মায়ের একতরফা ভালোবাসা নয় কি? এটার পরিণতি কি হতে চলেছে কে জানে। বেশ কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দেয়। আকাশের তখনই টনক নড়ে ওঠে। আল্লাহ, এটা কি করলাম? মায়ার সাথে কী সবে জড়িয়ে গেলাম আমি। নিজের ভিতরে কেমন যেন একটা ঘুটঘুটানি কাজ করছে। এখন কোনো নৌকায় পা দেবে সে, এখন কোন নৌকায় পা দেবে সে, সেটা আকাশ নিজেও জানে না। তবে যেহেতু ওদের মাঝে কিছু হয়ে গেছে, সেই দিক থেকে আকাশ মায়াকে নিয়ে কিছুটা ভাবতে থাকে। ঈশিতার সাবজেক্টটা সাইড করে রাখে। পরের দিন সকালবেলায় মায়া বায়না করে সে সমুদ্র সৈকত দেখতে যাবে। আকাশ ওকে সমুদ্র দেখতে নিয়ে যায়। আকাশ সমুদ্র থেকে দূরে বসে আছে। সে বসে বসে দেখছে মায়ার কাণ্ডগুলো। তারও ইচ্ছে করছে মায়ার সাথে গিয়ে পানি নিয়ে খেলা করতে, কিন্তু কোনো কিছু একটা ভেবে সে আর যায় না। তবে মায়া আকাশের মনের মধ্যে আবার জায়গা করতে শুরু করে দেয়। মায়া সমুদ্র নেমে পানি নিয়ে ঘাটাঘাটি করছে। সে তো মহা খুশি, বড় বড় ঢেউ আসছে। মায়া সেই ঢেউয়ের সাথে সাথে খেলা করছে। হঠাৎ এক বিশাল ঢেউ আসে। সেই ঢেউয়ের পর মায়াকে আর দেখতে পাওয়া যায় না। সেই ঢেউয়ের সাথে মায়াও ডুবে গেছে সমুদ্রের একদম তলদেশে। আকাশ তাড়াতাড়ি দৌড়ে সমুদ্রের তীরে আসে, কিন্তু সে মায়াকে আর দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু মায়ার কোনো হদিশ মেলে না। একটু আগে তো এখানেই খেলা করছিল। বড় ঢেউটা আসার পর মায়াকে তো আর দেখা যাচ্ছে না। সে গেল কই? মনের মধ্যে ভয় করতে শুরু করলো। মায়া কি সমুদ্রে ডুবে গেল নাকি? হঠাৎ চোখে পড়লো মায়ার ওড়না, যেটা সমুদ্রের কিনারায় ভাসছে। তার মানে এবার আমি শিওর যে মায়া বড় ঢেউটার সাথে সমুদ্রে তলিয়ে গেছে। না বলে এক চিৎকার দিয়ে সমুদ্রের কিনারায় বসে পড়লাম, আর মায়া মায়া বলে চিৎকার করে কান্না করতে আরম্ভ করলাম। কিন্তু মায়ার কোনো হদিসই মিলল না। হয়তো মায়াকে চিরতরে হারিয়ে ফেললাম আমি। হয়তো মেয়েটার এটাই শেষ ইচ্ছে ছিল যে হারিয়ে যাওয়ার আগে সে একবার হলেও আমায় নিজের করে নিবে। অতিরিক্ত কান্নার ফলে সেখানেই বেহুশ হয়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। 2 দিন পর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরতে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে শুয়ে আছি। পাশেই আম্মু আব্বু বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়েই তারা কান্নাকাটি লাগিয়ে দিল। মায়া কোথায়? বাবা, তার তো কোনো হদিশ মেলেনি, তোরও কোনো খবর পেতাম না। অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে, তারপর সে বলে তুই নাকি কক্সবাজার বিচের পাশে বেহুশ হয়ে পড়ে আছিস। পরে তোর বাবা গিয়ে সেখান থেকে তোকে নিয়ে আসে। মাথায় তো কিছুই কাজ করছে না। তাহলে কি মায়াকে আমি চিরতরে হারিয়ে ফেললাম? না, এটা হতে পারে না। মেয়েটাকে হয়তো ঘৃণা করি, কিন্তু মেয়েটার জন্য কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। নিজেকে আর সামাল দিতে পারলাম না।
আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা প্লিজ কান্না করিস না, মায়া ঠিক ফিরে আসবে। মা তাকে ধরিয়ে নিজের কবলে টেনে নিয়ে গেছে। সেখানে 1 মিনিটও কেউ বেঁচে থাকতে পারে না। সে ফিরে আসবে কি করে? জানি না, ওপরওয়ালার কাছে দোয়া কর মায়া মামুনিকে যেন তিনি সহি সালামতে আমাদের কাছে ফিরিয়ে দেয়। হসপিটাল থেকে আমাকে বাসায় নিয়ে আসা হলো। ঈশিতা আমায় দেখতে এসেছে। কেমন আছো আকাশ তুমি? আল্লাহ যেমনভাবে রেখেছে। তুমি কেমন আছো? আমি ভালো খারাপ দুটোই মিলে আছি। এটা আবার কেমন কথা? কেমন কথা হবে আবার? বাসা থেকে বিয়ে ঠিক করেছে, ছেলেটা ভালো জব করে, আর আমারও বেশ পছন্দ হয়েছে। পছন্দ না, শুধু ভালোবেসে ফেলেছি তাকে। সেই মানুষটাকে আমার কাছে আপন করে দিয়েছে। ঈশিতার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তুমি খুশি তো ঈশিতা? আমি খুশি হব না মানে? আমি তো মহা খুশি, কারণ মানুষটা অনেক ভালো, তোমার থেকেও ভালো, স্ট্যাবলিশ, আর আমার খুব কেয়ারও করে। ওকে, উনাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। দোয়া করো আমাদের জন্য, আর মায়াকে খুঁজে নিয়ে সংসার জীবন শুরু করো। মায়া যে হারিয়ে গেছে সেটা তাকে কে বোঝাবে? চুপচাপ করে রইলাম। আচ্ছা ভালো থেকো, আমি আসি। ওকে। ঈশিতা চলে গেল। আমি চাইলে ওকে আটকাতে পারতাম, কিন্তু আটকাইনি। কারণ মায়ার সাথে আমার অনেক কিছুই হয়েছে। আর তার চেয়ে বড় কথা, ঈশিতা আমার থেকেও ভালো কাউকে পেয়ে গেছে। না হয় সে আমাকে আর তাকে নিয়ে কম্পেয়ার করতো না। সো ভালোই থাকুক সে। দুনিয়াটাই স্বার্থপর। চিটাগাংয়ের ভাষায় একটা প্রবাদ আছে, দুনিয়ার ভাইল কেউ পাইলো আর কেউ নো পাইলো। চোখে মুখে অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। মায়াকে হারিয়ে ফেললাম। ঈশিতাও যোগ্য কাউকে বেছে নিয়েছে। এভাবে দিন কাটতে লাগলো। মায়ার আম্মু আব্বুরা রোজ বাসায় এসে কান্নাকাটি করে। কত জায়গায় খবর লাগিয়েছি মায়ার, কিন্তু কোনো দিক থেকে পজিটিভ কোনো খবর আসেনি। এভাবে দিন কাটতে লাগলো। 2 মাস অতিক্রম হতে চলল। ধীরে ধীরে মায়ার স্মৃতিগুলো মনে কাটা হয়ে বিততে লাগলো। কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। স্কুলে গেলেও মনটা মরা হয়ে থাকে। খালি এটা মনে হয় মায়া এখানে বসেছিল, ওখানে বসেছিল। তাই স্কুলে যাওয়াই বাদ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম স্কুল। সারাদিন ঘরেই থাকি। একাকিত্বটা আরও ভালো করে পেয়ে বসলো আমাকে। ডিপ্রেশনে চলে গেলাম। সেই থেকে জীবনের বরবাদিটা শুরু। সারাদিন নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রাখি। খাবার দাবার ঠিক ঠিকানা নেই। আস্তে আস্তে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। পরিচিত মানুষগুলোও অপরিচিত হয়ে গেল। মা বাবা কেউ ভুলে গেলাম। বাকি মানুষের কথা তো বহু পরে। 2 বছর কেটে গেল। পুরোপুরি পাগল হয়ে গিয়েছি। সব কিছুই ভুলে গিয়েছি আমি। শুধু একটা জিনিসই মনে আছে, মায়ার সাথে কক্সবাজারে কাটানো শেষ রাতটা। যেই রাতে সে আমায় জোর করে নিজের করে নিয়েছিল। যেই রাতে সে দাবি করেছিল আমি শুধু তার, সে আমার বাচ্চার মা হতে চাই। সেদিন অনিচ্ছা সত্ত্বেও তাকে আপন করে নিয়েছিলাম। সেই অনিচ্ছাটা সময়ের সাথে ইচ্ছায় ধাবিত হয়ে গেল। মিস করতে লাগলাম তাকে। ভালোবাসা জন্ম নিল তার জন্য মনে। সেই মানুষটাই ভিতরে বসবাস করছে এখনও। বাকি সবার কথাই মাথা থেকে ক্রাশ হয়ে গেছে। যেই বাসায় আসে সেই আমাকে পাগল ছাড়া আর কিছু বলে না। পুরোপুরি পাগলের খেতাব পেয়ে গেলাম আমি। পাবনায় পাঠালে হয়তো সেখানে রুগীরাও আমার পাগলামো দেখে সুস্থ হয়ে যাবে। এইভাবে এফেক্ট করেছে মায়ার চলে যাওয়াটা আমার ভিতরে। মা বাবা রোজ কান্না করে আমাকে দেখে। বাবারে, তুই এইভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কিসের কষ্ট দিচ্ছি? আর কে তুই? নিজের মাকেও ভুলে গেছিস? এর থেকে মরে যাওয়াই ভালো ছিল রে বাবা। তোর এইসব দেখে যে নিজেকে আর ঠিক রাখতে পারি না, খুব কষ্ট হয় তোর জন্য। এই তুই যা আমার রুম থেকে। তোদের কাউকে আমি চিনি না, আর আমাকে একা থাকতে দে। আকাশের আম্মু কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। আকাশ যেন নিজেকেই ভুলে গেছে। হঠাৎ একদিন ঈশিতা আকাশের বাসায় আসে। কোলে একটি বাচ্চা। সে আকাশের এমন অবস্থা দেখে নিজেই শকড হয়ে যায়। যাক, আল্লাহ বাঁচিয়েছে আমাকে ওই পাগলের হাত থেকে। না হয় এই পাগলের সাথে আমার থাকতে হতো। কত বড় বাঁচাই না বাঁচলাম। আন্টি, আপনারা ওকে পাবনায় দিয়ে আসেন না, না হয় আপনারাও পাগল হয়ে যাবেন। ঈশিতা, তোমার কোলেও সন্তান আছে? আমি যদি বলি তাকে তুমি পাবনায় দিয়ে আসো, তাহলে তুমি কি দিয়ে আসবে? না, কখনোই না। তাহলে কিভাবে আমি আমার ছেলেকে সেখানে দিয়ে আসব? গর্ভে ধরা থেকে নিয়ে শুরু করে আজ 27-28 বছর ধরে লালন পালন করছি, আর তুমি বলছো সেই আদরের ছেলেকেই পাগলা গারদে দিয়ে আসতে? যাক, পাগল হয়ে তাও সে আমার ছেলে, আর সে আমার কাছেই থাকবে।
ঈশিতা আকাশের আম্মুর চুক্তির সাথে না পেরে সেখান থেকে চলে আসে। ঈশিতা এসে আকাশকে এত কিছু বলে গেল, অথচ তার সেই দিকে কোনো খেয়াল নেই। সে ফ্লোরের উপরে শুয়ে শুয়ে মায়া মায়া বলে পাগলের মতন প্রলাপ করছে। সারা বাড়িতে মায়ার নাম লিখে পুড়িয়ে ফেলেছে। সমস্ত দেওয়ালেই যেন মায়াকে দেখতে পায় সে। মায়া নামটাই যেন তাকে তৃপ্তি দেয় এখন। দুনিয়ার স্বাদ আহ্লাদ যেন তার ভিতর থেকে চলে গেছে। সারা দিন কয়েক হাজার বার মায়ার নাম মুখে জপে, সেটাতেই যেন সে তৃপ্তি পায়। হয়তো এভাবেই তার সমাপ্তিটা ঘটবে। অন্যদিকে কোনো এক অপরিচিত লোক মায়াকে ডেকে বলছে, মায়া, বাবু কান্না করছে, তাকে দুধ খাইয়ে এসো। জি, আপনার জন্য খাবারটা রেডি করেই বাবুকে দুধ খাওয়াচ্ছি। মায়া অপরিচিত লোকটার জন্য খাবার রেডি করে বাবুর কাছে যায় ওকে দুধ খাওয়ানোর জন্য। সে গিয়েই দেখতে পায় তার বাবু নেই। আকাশ তার বাবুর জায়গায় শুয়ে আছে। মায়া আকাশকে দেখেই চমকে যায়। আকাশ, তুমি এখানে কি করে এলে? মায়ার গলার আওয়াজ শুনে পাশের রুম থেকে অপরিচিত লোকটা মায়ার কাছে আসে। মায়া, তুমি কার সাথে কথা বলছো? আকাশ এখানে মানে এখানে তো কেউ নেই। আর আকাশ এখানে আসবে কি করে? তুমি কোথায় রয়েছো? থাইল্যান্ড। আর আকাশ হয়েছে বাংলাদেশে। সে এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। লোকটার কথা শুনে মায়ের হুঁশ ফিরে আসে। সে দেখতে পায় তার বাবু শুয়ে আছে। এখানে তার বাবু ছাড়া আর কেউ নেই। সে এতটা সময় কল্পনায় হারিয়ে গিয়েছিল। মায়া দুঃখ করে কান্না করে দেয়। মায়া প্লিজ কান্না করো না। তোমার কান্না দেখলে আমার খুব খারাপ লাগে। কান্না করব না তো কি করব? মানুষটা যে এখনো আমার মনে গেঁথে আছে। মানুষটার স্মৃতি যে আমাকে ঘুমোতে দেয় না। প্লিজ সব ভুলে যাও। ওপরওয়ালার যেমন হুকুম ছিল তেমনটাই হয়েছে। আর তাছাড়া তো আমি রয়েছি। তুমি কান্না করলে আমাদের বাবুটাকে কে সামলাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে শুধু এটুকু জানি, মানুষটাকে আমি কখনো ভুলতে পারবো না। আচ্ছা, তোমার ভুলতে হবে না। শুধু নিজেকে সামাল দিতে শেখো। আমি চললাম, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওকে, যান আপনি। আর খাবারগুলো সময় মতন খেয়ে নেবেন। অপরিচিত লোকটা অফিসে চলে গেল। ভাগ্যের লেখন ছিল একজনের সাথে, কিন্তু উড়ে এসে জুড়ে বসলাম আর একজনের কপালে। নিয়তির কি নির্মম পরিহাস। মানুষটা যদি অনেক ভালো, শুধু ভালোই না, আকাশ থেকেও কয়েক হাজার গুণ বেশি ভালো, কিন্তু তাও আকাশ আমার মনে গেঁথে আছে। মানুষটা আমায় বলেছে সে আমার সারা জীবন দেখভাল করবে, কিন্তু তারপরেও ভালোবাসার মানুষের জন্য তো একটা টান কাজ করে। বাচ্চাটাকে দুধ খাইয়ে শান্ত করলাম, তারপর রান্নার কাজে মন দিলাম। অন্যদিকে আকাশের পাগলামো যেন আরো বেড়েই চলেছে। আকাশের মা বাবা আর থাকতে না পেরে ছেলেকে জোর করে ঘরের বাহিরে নিয়ে যায়। বাহিরে গেলে হয়তো ছেলে কিছুটা স্বাভাবিক হবে। আকাশ দুনিয়ার আলো দেখতে পেয়েই চমকে ওঠে। তার যেন বিষাক্ত লাগছে দুনিয়ার এই রং ঢং পরিবেশ। আজ 2 বছর 4 মাস পর সে ঘর থেকে বের হয়েছে। দুনিয়াটা কত রঙিন, অথচ তার জীবনটা ঘোলাটে শীতের সকালের মতন। কুয়াশা দিয়ে ভরা তার জীবন। আমি বাসায় যাব। আমার এখানে থাকতে ভালো লাগছে না। না, তোমার বাসায় যাওয়া চলবে না। আকাশের মা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওকে নিয়ে আসি। পুরো শহর আজ ওকে ঘুরে ঘুরে দেখাবো। আকাশকে জোর করে ওর বাবা গাড়িতে বসায়। তারপর গাড়ি করেই পুরো শহর আকাশকে দেখাতে থাকে। এই শহরের এমন কোনো জায়গা নেই যা আকাশ চেনে না। তার বাবা সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। স্কুলের সামনে দিয়ে গাড়ি যেতেই তার মনে হয় এই জায়গাটা আকাশের খুব চেনা। নিস্তেজ মস্তিষ্ক হালকা হালকা কাজ করতে শুরু করে। এই জায়গায় তিশান আর মায়া দাঁড়িয়ে কথা বলেছিল। সব কিছু ধীরে ধীরে মনে পড়তে থাকে স্কুলের সমস্ত ঘটনা। এই স্কুলে তো আমি পড়িয়েছিলাম। হ্যাঁ, তুমি এখানে পড়েছিলে, এখানেই মায়া পড়তো। আকাশের বাবার কথা শুনে আকাশ কান্না করে দেয়। পরক্ষণেই তার সমস্ত অতীত মনে পড়ে যায়। আজ বহু মাস পর চোখ থেকে পানি পড়ছে। মায়ার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি যেন শুকিয়ে গিয়েছিল। একটা সময় কান্না আর হাসি দুটোই যেন আমার জীবন থেকে হারিয়ে গেল। এখন বুঝে আসছে কী রকম নরক বানিয়ে ফেলেছিলাম জীবনটাকে। না, এই নরক থেকে মুক্তি দরকার আমার। নিজের ইচ্ছায় মস্তিষ্ক ঘোলাটে করেছি, এখন নিজের ইচ্ছায় সেটা সতেজ করব। বাবা, আমি আগের মতো স্বাভাবিক হতে চাই। আকাশের মুখে বাবা ডাক শুনে আকাশের মা বাবা দুজনেই কেঁদে ওঠে।
আকাশ, তুই আমাদের চিনতে পেরেছিস? হ্যাঁ বাবা। আকাশের মা আকাশের সারা গালে চুমু খেতে থাকে। সেলুন থেকে ক্লিন হয়ে বাড়িতে ফিরলাম, তবে মায়ের স্মৃতিগুলো মন থেকে মুছতে পারলাম না। একদম স্বাভাবিক হয়ে গেলাম আগের মতন, কিন্তু যেখানেই যাই সেখানেই মায়াকে ফিল করতে থাকি। মনে হয় যেন এখানেই মায়া বসেছিল। বিশেষ করে স্কুলের সামনে দিয়ে গেলেই ভিতরটা কষ্টে ফেটে যায়। নিজেকে পুরোপুরি স্বাভাবিক করতে 1 মাস সময় নিলাম। বাবা, আমি তোমার ব্যবসার হাল ধরবো। কি সত্যি বলছিস তুই? হ্যাঁ বাবা, কিন্তু দেশে না, বাহিরের কান্ট্রিতে তোমার যেই ব্যবসা আছে সেসব আমি সামলাবো। কারণ দেশে থাকলে মায়ার স্মৃতিগুলো আমাকে আবার আগের মতন বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছে হয় কর, কিন্তু কোনো কান্ট্রিতে যাবি? আমার তো বাইরে 4 দেশে ব্যবসা আছে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সৌদি আরব। যে কোনো এক দেশে গেলেই হলো, তবে আমার মতে ফিনল্যান্ড যাব, দেশটা নাকি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। বাবা সব ব্যবস্থা করে দিল। ছেড়ে দিলাম দেশের মাটি। খুব কষ্ট হচ্ছিল প্রাণপ্রিয় শহরটা ছাড়তে। যেই শহরে মায়া নামক কেউ আমার দুনিয়ায় ছিল, যার সাথে হাজারো স্মৃতির সৃষ্টি হয়েছে এই বাংলার মাটিতে। সে বেঁচে আছে কিনা জানি না, কিন্তু তার স্মৃতিগুলো তো এখনও চোখে কাটা হয়ে বিধে আমার। ফিনল্যান্ডে এসে নিজের বাসস্থানে উঠে গেলাম। নিজেকে কিছুদিন সময় নিয়ে রিল্যাক্স করলাম। রিল্যাক্স বলতে প্রস্তুতি নিলাম ব্যবসার কাজে নামার জন্য। তারপর লেগে গেলাম কাজে। আমাদের এখানের যত প্রজেক্ট আছে সব বাহিরের দেশের পথে, সব বাহিরের দেশের সাথে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। পুরোপুরি বাবার ব্যবসার হাল ধরে ফেললাম। নিজেকেও অনেকটা সামনে নিয়েছি, কিন্তু মায়ার স্মৃতিগুলো কখনোই ভুলবার মতন নয়। প্রেমিকরা সেটা ভালো করেই জানেন। সব কিছুর ভিড়ে মায়া এখনও আমার মনে জায়গা করে আছে। যখনই মায়ার কথা মনে পড়ে তখনই ভিতর থেকে বুক ফাটা কান্না আসে। তবে অতিরিক্ত উইক হই না এখন আর আগের মতন। আগেই তো বললাম যে নিজেকে সামলে নিতে শিখেছি অনেকটা। ব্যবসার খাতিরে এক লোকের সাথে পরিচয় হলো, নাম আসাদুজ্জামান। 2 দেশে তার ব্যবসা রয়েছে, ফিনল্যান্ড আর থাইল্যান্ড। তবে সে থাইল্যান্ডের বাসিন্দা। ব্যবসার কাজে 2 দেশে আসা যাওয়াই থাকে। আর কোম্পানির সাথে আমাদের একটা প্রজেক্টের কন্ট্রাক্ট হয়েছে, এ থেকে তার সাথে আমার ভালো খাতির। লোকটাও বেশ ভালো। হঠাৎ এই থাইল্যান্ডে আমাদের ব্যবসায়ীকে কাজে কিছু গণ্ডগোল হয়। ইমার্জেন্সি সেখানে আমাদের যেতে হবে, কারণ বাবার শরীর নাকি বেশি একটা ভালো না। বাবা এখন সেখানে যেতে পারবে না, তাই আমারই যেতে হবে। ফ্লাইটের টিকিট কনফার্ম করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেখানে মাটিতে পাড়া দিতেই মনে হলো এই মাটিতে আমার অতি আপন কেউ আছে। পরক্ষণে মনে পড়ল এটা আমার শহর না, এখানে আপন কেউ থাকবে বলে আশা করা বোকামি। ব্যবসার ঝামেলা মিটিয়ে আসাদুজ্জামান সাহেবকে ফোন দিলাম যে আমি আপনার শহরে এসেছি, আপনার যদি সময় হয় তাহলে দুজন দেখা করতে পারি। উনি তো মহা খুশি, কারণ ওনাকে ফিনল্যান্ডে যথাযথ আপ্যায়ন করেছি আমি। আকাশ সাহেব, আপনি কিছু মনে না করলে রাতে আমার বাসায় ডিনারে চলে আসেন, জমিয়ে আড্ডা দেব। কোনো কিছু না ভেবেই হা করে দিলাম। রাতে আসাদুজ্জামান সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। উনি আমার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। গাড়ি থেকে নামতে এগিয়ে আসলেন আমাকে রিসিভ করার জন্য। তারপর ওনার বাসায় নিয়ে গেলেন। দুজনে বসে অনেকটা সময় কথা বললাম। আকাশ সাহেব, খাবারের সময় হয়ে এসেছে, খাবার লাগাতে বলছি। আচ্ছা। মায়া, টেবিলে খাবার লাগাও মেহমানের জন্য। আসাদুজ্জামান সাহেবের মুখে মায়া নামটা শুনতেই চমকে উঠলাম। আবারও কষ্ট হতে লাগলো, কারণ নামটা যে আমার খুব কাছের মানুষের ছিল। আমার প্রিয় মানুষটার নামও মায়া, ওনার প্রিয় মানুষটার নামও মায়া। বাহ, কি মিল! কৌতূহল হলো ওনার রক্ষিতাকে দেখার জন্য, কিন্তু ওনাকে কিছুই বললাম না। তখনই চোখে পড়লো অল্প বয়সী একটা মেয়ে টেবিলে খাবার সাজাচ্ছে। পিছন থেকে দেখে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কোনো কিছু না ভেবেই ডাক দিয়ে বসলাম, এই যে মিসেস আসাদুজ্জামান, একটু এদিকে ফিরুন তো। আমার ডাক শুনে মেয়েটা এদিকে ফিরতে আমার চোখজোড়া কপালে উঠে গেল। আল্লাহ, এ তো আমার কলিজার টুকরা মায়া। সাথে সাথে গিয়ে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরলাম। মায়া, তুমি এখানে? আর আমি তোমায় কত জায়গায় নাই খুঁজেছি, কিন্তু তোমার খোঁজ কোথাও পাইনি। মায়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মায়াও আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এমন সময় পিছন থেকে আসাদুজ্জামান সাহেব এসে আমায় টেনে মায়ার থেকে ছাড়িয়ে দিল। মিস্টার আকাশ, আপনার কত বড় সাহস, আপনি আমার ওয়াইফকে জড়িয়ে ধরেন? ই, মায়া আপনার ওয়াইফ? হ্যাঁ, মায়া আমার ওয়াইফ। আসাদুজ্জামান সাহেবের মুখ এমন ধরনের কথা শুনে কলিজাটা যেন ক্ষত বিক্ষত হয়ে গেল। কলিজাটা যেন চিনচিন করে ব্যথা করছে। আমার কলিজার টুকরো মায়া এখন অন্য কারো বউ, সেটা যেন মানতেই পারছি না। যার জন্য 2টা বছর পাগল ছিলাম, পরিশেষে এসে দেখি সে অন্যের হয়ে গেছে। এই কষ্ট কই রাখবো আমি? নিজেকে আর সামনে রাখতে পারলাম না।
সোজা গিয়ে জানালার কাচের মধ্যে ঘুষি মেরে দিলাম। সাথে সাথে জানালা ভেঙে হাতের মধ্যে কয়েক টুকরো কাঁচ ঢুকে গেল। না, এটা আমি মানি না। মায়া অন্য কারো হতে পারে না। হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আরে আকাশ সাহেব, এটা কি করলেন আপনি? আমি তো মজা করছিলাম। মায়া আমার বউ না, মায়া আমার বোন। বোন মানে? মানে হলো মায়াকে আমি সাগরের কিনারা থেকে উদ্ধার করেছি। তারপর তাকে আমি আমার সাথে এখানে নিয়ে আসি। আমিও বাংলাদেশের ছেলে। আমি বোট নিয়ে সাফারি করছিলাম বাংলাদেশে। তখন মায়াকে বেহুশ অবস্থায় একটা দ্বীপের মধ্যে পড়ে থাকতে দেখি। তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে আমি আমার সাথে থাইল্যান্ডে নিয়ে আসি। তার অবস্থা অনেক খারাপ ছিল। ডক্টরের কাছে নিয়ে গেলে তারা বলল মায়ের অবস্থা ভালো না, তাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে। তাই তাকে আমার সাথে রেখে দিই। সে দেশে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। কারণ সে আগের সমস্ত কিছু ভুলে গিয়েছিল। কারণ নামও তার মনে ছিল না, কাউকে সে চিনতেও পারছিল না। আর হ্যাঁ, তাছাড়া শরীরের অবস্থাও ভালো ছিল না। তাকে দেশে নিয়ে গিয়ে কার কাছে রেখে আসবো আমি? তাই এখানেই আমার সাথে রেখে দেই। অনেকবার মায়াকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বাবা মা কী করেন, ওনাদের নাম কি। সে কারোর নামই বলতে পারে না, খালি তোমাকেই চিনে সে। তোমার নামটাই তার মনে আছে। তো তাকে আমি কোন ভরসায় দেশে নিয়ে যাব, তাই আর নিয়ে যাইনি। আর তাছাড়া এখনও সে পুরোপুরি স্বাভাবিক না। সব কিছুই মানলাম, কিন্তু আপনি আর মায়া একসাথে থাকেন, ওর সাথে কিছু করেননি আপনি, সেটা গ্যারান্টি কি? আকাশ সাহেব দেখুন, আপনি ভালো করেই জানেন যে বোন কাকে বলে আর ভাই মানে কি। ভাই হচ্ছে বোনের রক্ষিতা। বোনের সম্মান রক্ষা করার দায়িত্ব ভাইয়ের। আর সেখানে অর্থনৈতিক কিছু করা তো প্রশ্নই আসে না। নিজের বোনের সাথে কেউ কখনো অর্থনৈতিক কিছু করেছে এমন কিছু কখনো শুনেছেন? না। তাহলে ভাবলেন কি করে যে আমি এমন ধারা কাজ করব? সেও তো আমার বোন। আসলে আমার মাথা কাজ করছে না, কী সব ভুলভাল বলছি আমি। কিন্তু মায়া, তুমি তো সাগরে ডুবে গিয়েছিলে, তো দ্বীপে পৌঁছালে কি করে? তা আমি জানি না। ঢেউয়ের শক্তির সাথে পেরে উঠিনি আমি। ঢেউ আমাকে একদম তলিয়ে ফেলেছিল। তারপর আর কিছু মনে নেই। পরে দেখি আমি দ্বীপের কূলে ভাসছি, সেখানে খাওয়া দাওয়া ছাড়া 2 দিন ছিলাম। এরপর আবার সেন্সলেস হয়ে যাই। পরে ভাইয়া আমাকে সেখান থেকে উদ্ধার করে। মায়ার কথা শুনে খুশিতে আসাদুজ্জামান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি জানি না। আপনার জন্য আজ আমার প্রিয় মানুষটা বেঁচে আছে। আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। নিজের বোনকে হেফাজত করব না তো কাকে করব? আমার কর্তব্য ছিল, সেটা আমি করেছি। এখন আপনারা কথা বলুন, আমি একটু কাজ সেরে আসছি। আর হ্যাঁ আকাশ সাহেব, আপনি কিন্তু বাবা হয়ে গেছেন। এবার কিন্তু আমার বোন আর ভাগ্নির সঠিক খেয়াল রাখবেন। তারপর তিনি অন্য রুমে চলে যায় কাজ সারতে। বাবা হয়েছি, এটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মায়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর কোলে তুলে নিয়ে পাগলের মতন চুমু খেতে লাগলাম। স্যার আপনি এভাবে চুমু খাচ্ছেন কেন? আমি না আপনার ছাত্রী? এই মেচুপ, ছাত্রী ছিলা বহু আগে, এখন তুমি আমার কলিজার টুকরা বউ। আর তোমাকে শুধু চুমু না, পাগলের মতন চুমু খাবো। আজকে আমাকে আর কোনো কিছু বলে আটকাতে পারবে না। দীর্ঘ অপেক্ষার পর তোমাকে আমি পেয়েছি। আমার না খুব কষ্ট হয়েছে আপনাকে ছাড়া থাকতে। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। সরি মায়া, আর কোনোদিন তোমায় কষ্ট দিব না। এখন থেকে সব সময় তোমাকে আগলে রাখবো। আচ্ছা, এখন চলেন, আপনার বাবুকে দেখবেন। তার আগে হাতটা ব্যান্ডেজ করতে হবে আপনার। আপনি একটু দাঁড়ান, আমি একটু আসছি। একটু পর মায়া হাতে করে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। তারপর হাত থেকে কাছের টুকরোগুলো বের করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে বাবুর কাছে গেলাম। আমাদের মেয়ে হাসছে। মেয়েটার চোখগুলো দেখতে পুরো আমার মতো, আর সব কিছু মায়ের মতন হয়েছে। মেয়ের নাম আসাদুজ্জামান সাহেব, রেখেছেন রাইসা। মামার রাখা নামটা অনেক সুন্দর। মেয়েকে কোলে নিয়ে অনেকটা সময় আদর করলাম। খুশিতে যেন কয়েক দফা কেঁদেছি আমি। সেই রাতে আসাদুজ্জামান সাহেবের বাসায় থাকলাম আমরা। মায়াকে সারাটা রাত নিজের বাহুডোরে 5 কোল করে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। 1 সেকেন্ডের জন্যও তাকে ছাড়িনি, সেও আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, দেশে যাব। আসাদুজ্জামান সাহেব, আমি মায়াকে আর আমার মেয়েকে নিয়ে দেশে যাব। আকাশ সাহেব, আর কিছুদিন থেকে গেলে হতো না? বোনটার প্রতি খুব মায়া জমেছে আমার। আসাদুজ্জামান সাহেব, আপনার বোন তো 2টা বছর আপনার কাছেই ছিল। অন্যদিকে ওর মা বাবা যে কষ্ট পাচ্ছে, তাদের যে সান্ত্বনা দিতে হবে। আমি না হয় পরে আবার মায়াকে নিয়ে আসব। আচ্ছা। তিনি আর কোনো কথা বললেন না। মায়াকে নিয়ে রওনা দিলাম।
দেশের উদ্দেশ্যে। বাসায় ফোন করে বলেছি যে আমি আসছি, বাট মায়ার কথা বলিনি। তাদের সারপ্রাইজ দিব, শুধু এটুকু বলেছি যে মায়ার মা বাবাকেও আমাদের বাসায় আসতে বলো। ফ্লাইটে বসে বসে এক হাতে মেয়েকে নিয়ে খেলা করছি, আরেক হাতে মায়াকে জড়িয়ে ধরে রেখেছি। মেয়েটা যেন ঠিক আগের মতোই বাচ্চা বাচ্চা রয়ে গেছে। দেশে পৌঁছে বাড়িতে চলে গেলাম। গিয়ে দরজায় বাড়ি দিতেই আম্মু দরজা খুলে দিল। আমার হাতে বাচ্চা, বাট মায়াকে একটু দূরে দাঁড় করিয়ে রেখেছি যাতে সারপ্রাইজটা ভালো করে দিতে পারি। এই তোর হাতে বাচ্চা কেন? আমি বিয়ে করেছি, আর এটা আমার মেয়ে। কি বলিস উল্টোপাল্টা? গেলি তো 3-4 মাস হবে, কাকে বিয়ে করে বসলি আবার? আর এই বাচ্চার মা কই? দেখতে চাও তোমরা? হ্যাঁ, দেখবো না তো কি করব? অবশ্যই দেখবো আমরা। কোনো মেয়ের সাথে অঘটন ঘটিয়েছিস? এই যে ম্যাডাম, এদিকে আসো। মায়া সাইড থেকে দরজার সামনে এসে দাঁড়ালো। আম্মু মায়াকে দেখতে পেয়ে মায়া বলে সজোরে এক চিৎকার মেরে সারা বাড়ি মাথায় তুলে ফেললো। বাসার বাকি মেম্বাররা দৌড়ে আসলো আম্মুর চিৎকার শুনে, আর মায়ার মা বাবারাও দৌড়ে আসলো। মারে, তুই এতদিন কোথায় ছিলি? কি হয়েছিল তোর? মা, এসব অনেক কাহিনী পরে বলছি, আগে বাসায় ঢুকতে দাও, আর তোমার নাতনিকে কোলে নাও। এটা আমার আর মায়ের মেয়ে। মায়াকে ওর মা বাবা দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল। মারে, তুই এতদিন আমার ছেড়ে দূরে কি করেছিলি? আব্বু, এমনটা হয়েছিল আমার সাথে, সবটা খুলে বলি। আমি তোমাদেরও ভুলে গিয়েছিলাম, পরে ধীরে ধীরে সব মনে পড়ে, বাট আমার ঠিকানা কোথায় সেটাই ভুলে গিয়েছিলাম, তাই নিজে নিজে আসতে পারিনি। সবাই তো অবাক। সাগরে ডুবে গেলে মানুষ তো বাঁচে না, তাও আল্লাহ তোকে বাঁচিয়েছে। যাক, তুই ফিরে এসেছিস, এটাই আমাদের জন্য অনেক। যেভাবেই হোক এসেছিস তো, আমাদের আর কিছু চাই না। সবাই তো মহা খুশি। কেউ নাতনির সাথে গল্প করছে, কেউ মায়ের সাথে গল্প করছে। এদিকে আকাশের তো আর তর সইছে না। হ্যাঁ, মায়াকে কাছে টানতে। 2 বছর পর সে মায়াকে নিজের কাছে পেয়েছে। দেখ কখন যে রাত হবে আর মায়াকে নিজের কাছে পাবো, সময় যেন যাচ্ছেই না। বহু কষ্টের পর সময় ঘনিয়ে রাত হলো। মায়াকে নিয়ে শুয়ে আছি, রাইসাকে আম্মু নিয়ে ঘুমিয়েছে। যাক, ভালোই হয়েছে, মায়াকে এখন কাছে টানতে পারবো। কোনো কথা ছাড়াই মায়াকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলাম। স্যার, কি করছেন আপনি? এই মেয়ে চুপ একদম। আজকের পর আর কখনো স্যার ডাকবে না। আমি এখন আর তোমার স্যার নেই। আচ্ছা, ডাকবো না, কিন্তু আমাকে এভাবে কাছে টানছেন কেন? ভুলে গেছো সব? কক্সবাজার যে আমায় জোর করে কাছে টেনেছিলে, তা কি মনে নেই? না, ভুলবো না। তাহলে এবার আমার পালা। সেদিন তুমি আমায় কাছে টেনেছ, এখন তোমায় আমি কাছে টানবো, তারপর আরেকটা বাবুর আম্মু বানাবো তোমাকে। আপনি না অনেক দুষ্টু হয়ে গেছেন। হ্যাঁ, হয়েছে। বউকে এতদিন পর কাছে পেলে যে কেউই তুষ্ট হয়ে যাবে। এখন থামো, আমাকে আদর করতে দাও। তারপর মায়াকে নিজের করে নিলাম, ভালোবাসা দিয়ে একদম পরিপূর্ণ করে দিয়েছি তাকে। এখন আর আমাদের জীবনে কোনো বাধা নেই। মায়াকে আর রাইসাকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করলাম। ওদের নিয়ে কিভাবে জীবনটা সাজাবো তার উপরে নতুন বাবুর জন্য আবেদন করলাম। খোদাই হুকুমে হয়তো 1 বছর পর আরও একটা বাবু হবে আমাদের। এভাবেই সমাপ্তি ঘটল আরও একটি গল্পের। ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। ধামাকাদার নতুন একটা গল্প আসতে চলেছে, সবাইকে সাথে পাবো বলে আশা করছি। নতুন নাম আর পাবলিশ করব না, কারণ নাম কপি হয়ে যায়। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।